বিয়ের আগের রাতে পালিয়ে চলে এসেছি। কিছুই করার নেই, কারণ একজনকে অনেক ভালোবাসি, আর সেখানে অন্য কারোর সাথে বিয়ে দিতে চাইলে তো পালাতেই হবে। তাই আমিও পালিয়েছি। যাকে ভালোবাসি তাকে আমি কখনো দেখিনি। অনেকবার ঠিক করেছি দেখা করব, কিন্তু কোনো না কোনো কারণে দেখা করাটা হয়ে ওঠেনি। তাই তাকে না দেখে ভালোবেসে যাচ্ছি। আর আজকে আমার বিয়ের কথা শুনে সে পাগল হয়ে যাচ্ছে। তারপর সে আমাকে বলে পালিয়ে আসতে। আমিও বেশি কিছু না ভেবে পালিয়ে আসি। চলুন পরিচয়টা দিয়ে দেই, না হলে কিছুই বুঝবেন না। আমি রাজ। এবার ইন্টার পরীক্ষা দিয়ে আপাতত অবসর সময় কাটাচ্ছি। বাবা মায়ের একমাত্র ছেলে। আব্বু বিজনেস করে আর আম্মু গৃহিণী। ব্যাস, অনেক সুখে লাইফ চলতেছে আমাদের। কলেজ বন্ধ, তাই ভালোও লাগতেছে না। এই আড্ডা দিয়ে সময় পার করি আর টুং টুং করে ঘোরাঘুরি করছি। চলুন গল্পে ফেরা যাক। সকালে আম্মুর ডাকে ঘুম ভাঙলো, তাই উঠে ফ্রেশ হয়ে নাস্তা করতে নিচে চলে আসলাম। সবাই যখন নাস্তা করছিল তখনই আম্মু বলে উঠল, রাজ, কালকে তুমি আমার সাথে তোমাদের নানুদের বাসায় বেড়াতে যাবে। আম্মু তুমি গ্রামে যাবে, যাও, আমাকে এর মাঝে টানছো কেন? কারণ এবার তোর নীলাপুর বিয়ে ঠিক হয়েছে, আর তাই তোকে নিয়ে যাচ্ছি। আর এমনিতেও সেই ক্লাস 8-এর পরে আর যাস নাই। এবার তো পরীক্ষাও শেষ, চল গিয়ে ঘুরে আসবি। বিয়ে যেহেতু হচ্ছে তখন যাওয়া যায়, কিন্তু আব্বু যাবে না। আমি বিয়ের আগের দিন চলে যাব। আমার একটু কাজ আছে এখানে, তাই যেতে পারতেছি না এখন। ওকে, কিন্তু কাজ শেষ করে চলে যাবা বলে দিলাম। ওকে। আচ্ছা, ওইখানে গেলে সবাই আমাকে চিনবে তো, নাকি আনপাবলিক ভেবে বের করে দিবে? দূর পাগল, ওরা তোকে ঠিকই চিনবে, আর আমি আছি না। তারপর খাওয়া দাওয়া শেষ করে উপরে চলে আসলাম। উপরে এসে মোবাইলটা হাতে নিতেই দেখি রিয়া ফোন দিয়ে রেখেছে। তাই আর দেরি না করে কল ব্যাক করি। রিং হবার পরেই ধরে রিয়া। কি হলো, কোথায় চলে গিয়েছিলে? ব্রেকফাস্ট করতে। ও আচ্ছা, তুমি কি আমার সাথে দেখা করবে না? বলো কবে করতে চাও? পরশুদিন সকালে। সরি, আমি তো কালকে গ্রামে চলে যাব, তাই দেখা করতে পারবো না। সপ্তাহখানেক পরে একটা সময় বলো, তখন দেখা করতে পারবো। তুমি যে গ্রামে যাবে এটা আমাকে আগে বলনি কেন? আরে আজকে সকালেই তো নাস্তা করার সময় বললো, তাই এখন বলতেছি। আচ্ছা ঠিক আছে, যাও, তবে ওইখানে গিয়ে আবার আমাকে ভুলে যেও না। তোমার থেকে সুন্দর মেয়ে পেলে তোমাকে তো ভুলে যাবই। চুপ শয়তান, আমার থেকে হয়তো সুন্দর পাবে, কিন্তু কেউ আমার মতো ভালোবাসবে না, এটা মনে রেখো। ওকে, আচ্ছা ভালো থেকো। আমার অন্য একটা গপ ফোন দিতেছে, ওর সাথে কথা বলে নিই। রিয়াকে রাগাতে বললাম। শয়তান একটা। ওকে, তোমার জিএফ এর সাথে কথা বলা শেষ করো, বাই। তারপর রিয়া ফোনটা রেখে দিল। রিয়া বুঝে গেছে আমি তাকে এসব রাগানোর জন্য বলি। এভাবে দিনটা কেটে গেল। সকালে আম্মুর ডাকে ঘুম ভাঙে আমার, তাই জিজ্ঞাসা করলাম, কি হয়েছে আম্মু? ওই, তোকে না বললাম আজকে তোকে নানুদের বাসায় যাবো, তাও কেন দেরি করে যাচ্ছিস? আচ্ছা তুমি যাও, আমি ফ্রেশ হয়ে আসতেছি। বলেই আম্মু চলে গেল। তারপর উঠে চলে গেলাম ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে এসে মোবাইলটা হাতে নিয়ে দেখি রিয়ার 5টা মিসড কল এসে রয়েছে। তাই সাথে সাথে কল ব্যাক করলাম। রিয়া ফোন ধরতেই বলে উঠলাম, সরি, ঘুমাচ্ছিলাম তাই ফোনটা ধরতে পারিনি। বিয়েটা করে বাসায় এসে নেই, তারপর এত বেলা করে ঘুমানো বের। আপনি বউ হওয়ার স্বপ্ন দেখতে থাকেন, আমি এদিকে গ্রাম থেকে ঘুরে আসি, কেমন? আচ্ছা আমাকেও সাথে নিয়ে চলো না প্লিজ রাজ। তুমি বাসায় চলে আসো, আমি তুমি আর আম্মু মিলে চলে যাব। আমি যদি আসি তাহলে তুমি কি পরিচয় দেবে আমার তোমার আম্মুর কাছে? বলবো যে আমার ফ্রেন্ড, আর তুমি আমাদের সাথে যাবে। আমি তোমার কি লাগে, ফ্রেন্ড? তাহলে তোমার গার্লফ্রেন্ড আগে শুনি। আরে তুমি তো আমার গার্লফ্রেন্ড, কিন্তু আম্মুকে কিভাবে বলবো গার্লফ্রেন্ড? তাই ফ্রেন্ড বলে চালিয়ে দিই। বিয়ের বয়স বলে না হয় পরে সব খুলে বলবো। ঠিক আছে, তাহলে তখনই আমি আব্বুর সঙ্গে যাবো। এখন যাওয়া লাগবে না। ওকে, তাহলে ভালো থেকো। তাও বিরল হনুমান। আরো কিছু গালি দিয়ে ফোনটা রেখে দিল। আমিও সবকিছু গুছিয়ে ব্যাগে নিয়ে রেডি হয়ে গেলাম। তারপর আর কি, গাড়ি নিয়ে রেডি হয়ে রওনা দিলাম গ্রামে। পৌঁছাতে প্রায় বিকেল শেষ হয়ে সন্ধ্যা হয়ে এলো প্রায়। বাড়িতে গিয়ে সবার সাথে সাক্ষাৎ শেষ করব বলে ঠিক করলাম, কিন্তু আমার সাথে কেউ কথাই বলছে না, শুধু আম্মুর সাথে সবাই কথা বলতেছে। হঠাৎ একটা মেয়ে এসে আমাকে একটা রুম দেখিয়ে দিল। ব্যাগ রেখে একটু জিরাতে বসলাম, তখনই নীলা আপু আসলো। রাজ, কি খবর তোর? এই তো ভালো আপু। তুই তো অনেক বড় হয়ে গেছিস। কিছুটা, কিন্তু আমি আসার পর কেউ কোনো কথা বললো না কেন আমার সাথে? আর তুই কত বছর ধরে আসিস না, তাই সবাই তোর উপরে অভিমান করে আছে। তুই তো মামার একমাত্র ভাগ্নে, তাও যদি না আসিস তাহলে তো রাগ করবোই, তাই না? ও তাহলে এই কথা।
ঠিক আছে, সবাইকে বলে দিও আমার খাবার রুমে পাঠিয়ে দিতে। আমি রুম থেকে বেরোবো না, ওনাদের সাথে কথাও বলবো না। বোকা, যা গিয়ে সবার সাথে একবার কথা বলে দেখ, সবার অনুমান ভেঙে যাবে। আরে চিন্তা করো না, আমি সবকিছু ঠিক করে দিব। ওকে, তুই রেস্ট কর, আমি যাই। ওকে। তারপর ও রুম থেকে চলে গেল। আমি আবার বসে গেলাম খাটে। মোবাইলে রিয়াকে টেক্সট করে জানিয়ে দিলাম আমি পৌঁছে গেছি, না হলে আবার আর চিন্তা করবে। হঠাৎ কে যেন দরজাতে ঢুকলো। রুমে তাকিয়ে দেখি এটা কেউ না, ছোট মামার ছোট মেয়ে জয়া। জয়া দেখতে একদম পরীর মতো, কিন্তু আমার কাছে ও সারা জীবন ফাজিল হয়ে থাকবে। আমার হাতে কামড় দিয়েছিল ছোটবেলায়, আমার এটা এখনো মনে আছে। জয়া আমার থেকে 16 ঘন্টার বড়, আমার ক্লাসমেট জয়া। জয়া আর আমার মাঝে সম্পর্কটা হলো সাপ আর নেউলের মতো। জয়াকে দেখা মাত্রই চেহারার সব হাসি খুশি উড়ে গেল আমার। জয়া এদিকে আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে হঠাৎ একটা ভাব নিয়ে বলতে শুরু করলো, তুই চলে এসেছিস? তুই তো হাতে পায়ে ভালোই লম্বা হয়েছিস। তো তোর কি, যা এখান থেকে ভাগ, আর সপ্তাহের ভিতর যেন তোর মুখ না দেখি। আমার বাসায় এসে আমাকে তাড়িয়ে দিবি? বাহ, কি চমৎকার বাণী বললি রে তুই। আরেকটা কথা, আমি না তোর থেকে বড়, তাহলে তুই আমাকে তিরস্কার করছিস কেন? তাহলে আপনাকে কি বলে ডাকবো? আপনি বা আপনি? তার থেকে ভালো তোকে নাগিন বলে ডাকি। আমি শুনেছি জয়া নাকি নাগিন ড্যান্স করে বাসায়। ব্যাস, রাজের কথা শুনে জয়া তেলে বেগুনে জ্বলে উঠল। সুন্দরী মেয়ের চেহারা এমনিতেও হালকা, একটু রাগলেই লাল হয়ে যায়। জয়ারও তাই হয়েছে। জয়াকে আর একটু রাগিয়ে দিতে ওর লাল চেহারা দেখে বলে উঠলাম, এই তো নাগিনের রূপটা বাহিরে আসতেছে। গুড, নাগিন গান ধরবো নাকি আমি? জয়া আমার কথা শুনে এবার রাগের চরম পর্যায়ে চলে যায়। জয়া আর কিছু না বলে রুম থেকে বেরিয়ে গেল। আমি একটা শান্তির নিঃশ্বাস নিয়ে বসে পড়লাম। কিছুক্ষণ পর গিয়ে আমি ফ্রেশ হয়ে এসে বসেছিলাম রুমে। রুমে ভালো লাগছিল না, তাই আমি রুম থেকে বেরিয়ে ড্রয়িং রুমে গেলাম। এসে দেখে আম্মু বসে বসে টিভি দেখতেছে আর নানু রাতে খাবার রেডি করতেছে, আর নানুকে দুই মামি হেল্প করতেছে। আমি গিয়ে আম্মুর পাশে বসে টিভি দেখতে লাগলাম। হঠাৎ আমি নানুকে দেখিয়ে বলে উঠলাম, আচ্ছা আম্মু, আমার কেন জানি মনে হয় এই বৃদ্ধ মহিলাটাকে কোথায় যেন দেখেছি। এই মহিলাটা কি যেন লাগে আমার। কথাটা বলার পরে নানু রাগে একটা ভাব নিয়ে আমার কাছে আসলো। তারপর আর কিছু না বলে আমার কান ধরে দিল মোচড়। তারপর বলতে লাগলো, মনে নেই তোর? শয়তান, থাকবেই বা কেমন করে? 6-7 বছর পরে আমাদের যে দেখতে এসেছিস। এবার উঠে নানুকে জড়িয়ে ধরলাম আর বললাম, তোমাকে কি করে ভুলে যাই বুড়ি? আমার সাথে কথা বলানোর জন্য এটা বলেছি। সরি, এতদিন বিজি ছিলাম তাই আসতে পারি নাই। শয়তান, মানুষ হবি না। বলে নানু জড়িয়ে ধরলো। ব্যাস, নানুর সাথে ডিল ওকে। এবার মামাদের পালা, ওনারা আসলে সবকিছু ঠিক করে দিব। তাই আমি বসে টিভি দেখতে লাগলাম। তখনই জয়া হুট করে কোথা থেকে যেন এসে বসলো। কিরে পেতনি, কোথা থেকে আসলি? তোকে কেন বলতে যাব? আর তুই এখনো এই বাড়িতে কি করিস? তোকে না বলেছি তুই চলে যাবি? তুই বললেই হলো আর আমি চলে যাব? বেশি বকবক করলে তোকে বাসা থেকে বের করে দিব। আমার সে ক্ষমতা আছে, তুই জানিস। শয়তান, রাখ, তোকে একটা উচিত শিক্ষা দেব। যা পারলে দিস। তারপর জয়া চিমটি কেটে উঠে দৌড় দেয়। আমি কিছু না বলে চুপ করে সহ্য করে নিলাম। তারপর মামারা আসলে ওনাদেরকে মানিয়ে ফেললাম। তারপর রাতে খাওয়া দাওয়া করে দিলাম, একটা ঘুম। সকালে উঠে দেখি জয়া আমার বিছানার পাশে বসে আছে। হালকা একটু ভয় পেয়ে যাই। তারপরও নিজেকে সামনে নিয়ে বললাম, কি হলো, তুই এখানে বসে আছিস কেন? জয়া আর কিছু না বলে হাসতে লাগলো। কিছুটা অবাক হয়ে গেলাম ওর এমন আচরণ দেখে, তাই আবার জিজ্ঞেস করলাম, কি হলো, এইভাবে তাকিয়ে হাসতেছিস কেন? জয়া কিছু না বলে ওর ফোন থেকে কিছু একটা বের করে আমার দিকে মোবাইলটা দেখালো। মোবাইলের দিকে তাকিয়ে আমি হতবাক হয়ে গেলাম, কারণ মোবাইলে আমি যে হাত পা ছড়িয়ে ঘুমিয়েছিলাম তার উপরে মুখ কিছুটা হা হয়েছিল। এমন সময় জয়া বলে উঠলো, এইগুলো বাসার সবাইকে দেখাবো আর ফেসবুকে পোস্ট করে দেব, কি বলিস? বুঝলাম, ব্ল্যাকমেইল করার জন্য তুলেছে এগুলো। ওর কথা মতো চলতে হবে, না হলে সত্যি ফাঁস করে দিবে সবকিছু। তাই নরম গলায় বললাম, জয়া, আমি তোর তো কোনো ক্ষতি করি নাই, তাহলে তুই এগুলো কেন পোস্ট করবি বা কাউকে দেখাবি বল? এই তো বুঝেছিস, তুই অনেক চালাক রে, তাই তোকে লাইনে আনতে এগুলো করেছি। আমি তো এমনি লাইনে। শোন, এখন থেকে আমার কথা না শুনলে এগুলো ভাইরাল করে দেব, বুঝলি? না, তোর কথা মতোই চলবো আমি। এখন আয়, মার্কেটে যাব আমি তোকে নিয়ে। কেন? শপিং করতে যাব আমি তোকে নিয়ে, এখন ওর তাড়াতাড়ি। যা, তুই আসতেছি। আরেকটা কথা, এখন থেকে আপনি করে বলবি, কিন্তু আপু ডাকতে পারবি না, শুধু আপনি। ওকে। আমার ভিতরে আগুন জ্বলতেছে জয়ের কথাগুলো শুনে। পিকগুলো অনেক বিশ্রী উঠেছে, তাই ওর কথাগুলো শুনতেছি, না হলে কি যে করতাম তা বলে শেষ করতে পারবো না।
যাক, রেডি হয়ে ওর সাথে রওনা দিলাম বাজারে রিক্সা দিয়ে। রিক্সা আপন গতিতে চলতেছিল, তখন জয়া বলে উঠল, আমার উপর তোর রাগ উঠতেছে তাই না? আরে না, রাগ উঠবে কেন? কি বলেন এসব আপনি? মিথ্যা বলা বন্ধ কর। আর শোন, যতদিন আছিস আমার কথা মতো চলবি, তাহলে সবগুলো পিক ডিলিট করে দিব। হুম। মনে মনে বললাম, সুযোগ পাই একটা, আমি নিজে ডিলিট করে দিব, তারপর তোকে দেখাবো মজা কাকে বলে। এসব ভাবতে ভাবতে চলতেছি, হঠাৎ একটা ছেলে রিক্সাটা থামিয়ে দিল। আমি কিছুটা অবাক হয়ে গেলাম, কিন্তু জয়ার দিকে তাকিয়ে দেখি জয়া কেমন জানি একটা বিরক্তিকর ভাব নিয়ে ছেলেটার দিকে তাকালো। তখনই ছেলেটা বলে উঠল, জয়া, ছেলেটা কে? ওর নাম রাজ, আমার বয়ফ্রেন্ড। জয়ার কথা শুনে আমার মনে হলো আমি হার্ট ফেল করব। কি বলল মেয়েটা? আমি স্বপ্ন দেখতেছি নাকি? আমি চোখ বড় বড় করে জয়ার দিকে তাকালাম। কি? কানে কম শুনিস নাকি? তোকে আমার বয়ফ্রেন্ডের কথা বলেছিলাম না, এটা হলো আমার বয়ফ্রেন্ড। না, এটা হতে পারে না। তাহলে আমি এতদিন তোমার পিছনে ঘুরে কি হলো? তা আমি কি জানি? আমি তোকে আগেই বলেছি আমার বয়ফ্রেন্ড আছে, তুই বিশ্বাস করিস নাই, তো এখন বোঝ মজা। দেখো, তোমার বয়ফ্রেন্ড থাকায় আমার কিছু যায় আসে না। আমি এখনো তোমাকে ভালোবাসি। দেখ, ওর সাথে আমার সব কিছু হয়ে গেছে। মানেটা কি তোকে ভেঙে বলবো নাকি বুঝে যাবি? আর কয়েকদিন পর ওর আর আমার বিয়ে, তুই আসিস কেমন? আর হ্যাঁ, বিয়ের পরেও যদি তুই আমাকে চাস তাহলে বলিস। রাত যদি আমাকে ডিভোর্স দিয়ে দেয় তখন আমি তোর কাছে ফিরে আসবো, কেমন? আমি জয়ার কথা শুধু হা হয়ে শুনছিলাম, কারণ ওর কথার আগামাথা কিছুই আমার মাথায় ঢুকতেছে না, শুধু ওদের কথা শুনতেছি। জয়া, তুমি কি সব সত্যি বলতেছো? আর রিক্সাটা ছাড়, এবার রাজকে নিয়ে হোটেলে যাচ্ছি, দিনটা কাটিয়ে বিকেলে ফিরবো। ছেলেটা আর কিছু না বলে সাইড হয়ে দাঁড়িয়ে গেল। রিক্সা আবার চলতে শুরু করলো। কিছুটা দূরে যেতেই বলে উঠলাম, ওই তুই কি বললি আমাকে ওই ছেলেটার সামনে? আরে আর বলিস না, প্রত্যেকটা দিন রাস্তায় আমার জন্য দাঁড়িয়ে থাকে, তাই আজকে সুযোগ বুঝে ওর পিছু নেওয়াটা ছাড়িয়ে দিলাম। তাই বলে আমাকে ব্যবহার করলি কেন? তুই পাশে ছিলি তাই তোকে ব্যবহার করে দিলাম, আর এমনিতেও তুই চলে গেলে এসবের খবর কে রাখবে? তাই বলে আমার নাম ব্যবহার করবি? তুই নিজের বয়ফ্রেন্ডের নাম বললেই তো পারতি। আমার কোনো বয়ফ্রেন্ড নাই। কি? সত্যি আমার কোনো বয়ফ্রেন্ড নাই। এটাও বিশ্বাস করতে হবে আমাকে যে তোর বয়ফ্রেন্ড নেই? আসলে আমি এসবে জড়াতে চাই না, তাই এখনো কাউকে বয়ফ্রেন্ড বানাইনি। ও, তা কাউকে পছন্দ করিস না? না, আর করলেও তোকে কেন বলতে যাব? আর তুই কিন্তু আমাকে তুই করে বলতেছিস। ও সরি। তারপর জয়া মার্কেটে গিয়ে কতগুলো মার্কেট করে এরপর বাসায় চলে আসলাম। বিকেলে বসেছিলাম, তখন জয়া রুমে আসলো, এসে আমার পাশে বসে গেল। আমি কিছুটা অবাক হয়ে বললাম, কি হলো, আপনি এখানে এসে বসেছেন কেন? শোন, তোকে নিয়ে একটা জায়গায় ঘুরতে যাব, তাড়াতাড়ি রেডি হয়ে নে। আমি এখন ঘুমাবো, তাই যেতে পারবো না। তাহলে পিকগুলো কি দিব ভাইরাল করে? আরে না, আমি যাবো তো। এই তো গুড বয়, যা তাড়াতাড়ি রেডি হয়ে নে। বলেই চলে গেলাম ওয়াশরুমে। সারা শরীর রাগে ফেটে যাচ্ছে। মনে মনে জয়ার 14 গোষ্ঠীকে উদ্ধার করলাম। তারপরেও রেডি হয়ে এসে দেখি জয়া বসে আছে। জয়া আমাকে নিয়ে একটা নদীর পাড়ে গেল ঘুরতে। জায়গাটা অনেক সুন্দর, যা বলে বোঝানোর মতো না। চারদিকটা অনেক নীরব আর নদীর স্রোতের শব্দ। মোটামুটি ভালোই লাগতে লাগলো। তাই জয়াকে বললাম, এটা কি তোর প্রিয় জায়গা? হুম। তা আমাকে এখানে নিয়ে আসার কারণ কি জানতে পারি? আজকে মনটা বেশি একটা ভালো না, তাই ভাবলাম তোকে নিয়ে ঘুরতে যাই এখান থেকে। ও। তারপর দুজনেই নদীর দিকে তাকিয়েছিলাম। কিছুক্ষণ পর হঠাৎ জয়া বলে উঠল, রাজ, তোর গার্লফ্রেন্ড আছে? হঠাৎ এমন প্রশ্ন কেন? বল না। আছে। তাই নাকি? তাহলে তো দেখতে হয় তোর গার্লফ্রেন্ডের পিক, দেখা তো দেখি। ওর পিক নাই তো আমার কাছে। কি বলিস? যার সাথে প্রেম করিস তার পিক নেই মানে কি? আসলে ওর সাথে আমার ফেসবুকে পরিচয়, তারপর থেকে রিলেশন, কিন্তু এখনো তার সাথে মিট করা হয়নি। আসলে ও অনেকবার দেখা করতে চেয়েছে, কিন্তু সময়ের কারণে আমি নিজেই দেখা করতে পারি নাই। ও, তার মানে তুই ফেসবুকে প্রেম করতেছস? হুম। ভালো, তা মেয়েটার নাম কি? রিয়া। ও আচ্ছা, তুই আমার ওই পিকগুলো ডিলিট করে দে প্লিজ। তোকে অনেক জ্বালাইছি রে রাজ, আর আজকে আমার সাথে এখানে আসায় তোর সব দোষ মাফ মাফ। আর যা, তোর পিকগুলো ডিলিট করে দিলাম। তারপর জয়া মোবাইল বের করে পিকগুলো ডিলিট করে দিল। যাক, মনে মনে অনেকটা শান্তি পেলাম। তারপর আর কোনো কথা না বলে দুজনেই নদীর দিকে তাকিয়েছিলাম। হঠাৎ আমার নজর জয়ার মুখের দিকে গেল।
পরন্ত বিকেলের শেষ রোদে জয়ার রূপটা আরো জলজল করতে লাগলো। ওর মুখটাও নিষ্পাপ হয়ে উঠল। ওর এই চেহারা দেখলে কেউ বলতেই পারবে না যে মেয়েটা এতটা চঞ্চল। এসব ভাবছিলাম, তখন জয়ার ডাকে বাস্তবে ফিরলাম। কি রে, এইভাবে আমার দিকে তাকিয়ে আছিস কেন? না, এমনি। তারপর আরো কিছুক্ষণ বসে থেকে বাসায় চলে আসলাম। বাসাটা সাজানোর কাজ শুরু করে দিয়েছে। রাতে সবাই সবার মতো ব্যস্ত হয়ে রয়েছে। আমার ভালো লাগছিল না, কি করব বুঝতেছি না। তখনই জয়া রুমে আসলো। কি রে রাজ, কি করতেছিস? এই তো বসে রয়েছি। আসলে আমার ভালো লাগছিল না, তাই ভাবলাম তোর সাথে আড্ডা দেই কিছুক্ষণ। কি বলিস? কিন্তু রুমে বসে থাকতে ভালো লাগতেছে না। চল রাস্তায় গিয়ে হেঁটে আসি। ভালো বলেছিস, চল বাহিরে যাই। তারপর জয়াকে নিয়ে হাঁটতে বেরিয়ে গেলাম। রাস্তায় দুজনে হাঁটতে লাগলাম চুপচাপ। তখনই জয়া বলে উঠল, তোরা কি বিয়ের পরদিনই চলে যাবি? না, এবার যেহেতু এসেছি কয়েকদিন থেকে তারপর যাব। ও, তা তোর প্রেম কেমন চলতেছে? আর বলিস না রিয়া, আজকে সারাদিন একবারও খোঁজ নিল না। বুঝলাম না, ফোন দিয়েছি তাও ধরতেছে না। দেখ, তুই গ্রামে চলে এসেছিস, তাই ওই রিয়া মেয়েটা অন্য একজনের সাথে সময় কাটাচ্ছে। আরে না, রিয়া মেয়েটা এমন না। ও সব মেয়ের থেকে আলাদা। তুই না দেখে কিভাবে বুঝলি? দেখ, প্রায় সব রিলেশনের ব্যাপারে ছেলে সবসময় ফোন দিয়ে মেয়ের খোঁজ খবর নেয়, কিন্তু আমার বেলায় উল্টো। রিয়া সবসময় কল দিয়ে জিজ্ঞাসা করবে কি করতেছি না করব, সবকিছুর খবর নেয়। তাই নাকি? আর রিয়া না প্রায় দিনই আমার সাথে দেখা করতে চায়, কিন্তু আমি সময়ের অভাবে দেখা করতে পারি না। রিয়া আর যাই হোক খারাপ হতে পারে না, আর আমি রিয়াকে অনেক ভালোবাসি। ও রোমিও সাহেব, রোম্যান্স বাদ দিয়ে বাস্তবে আসেন। আচ্ছা চল বাসায় যাই। কেন, কাজ আছে নাকি? না, তবে খাওয়ার সময় হয়ে গেছে। ও, চলো। তারপর বাসার দিকে হাঁটতে লাগলাম। কি যেন মনে করে জয়াকে ডাক দিলাম। জয়া পিছনে ফিরে তাকালো। কি বলবি? হুম বল, কি বলবি? ভাবতেছি তোর সাথে আর ঝগড়া করব না। কেন? ভাবতাম ছোটবেলার মতো খারাপ আছিস তুই, কিন্তু না, তুই বদলে গেছিস। তাই ভাবতেছি আর ঝগড়া করব না। ওকে। তাহলে চল আমরা আজ থেকে ফ্রেন্ডশিপ করে ফেলি। জয়া কিছু না বলে কি যেন ভাবতে লাগলো। কিছুক্ষণ ভেবে বলল, করতে পারি, তবে একটা শর্ত আছে। বল শুনি, কি শর্ত? ফ্রেন্ড হতে পারি যদি আমার সব কথা তুই শুনিস। আমি যেখানে যেতে বলবো তুই যাবি, যা করতে বলবো তা করবি। তাহলে আমারও একটা শর্ত আছে। তোর আবার কি শর্ত? আমাকে প্যারা দিতে পারবি না, ওকে? আর ওই দিনের মতো বৃষ্টির ছবি আর তুলবি না। ওকে। ব্যাস। জয়া হেসে হাত বাড়িয়ে দিল, আর আমি হ্যান্ডশেক করে নিলাম। তারপর রওনা দিলাম বাসার দিকে। বাসায় এসে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেলাম। সকালে মুখে পানি ছিটানোর পর ঘুম ভাঙলো। তাকিয়ে দেখি জয়া সামনে দাঁড়িয়ে আছে পানির গ্লাস নিয়ে। কি হলো, পানি ছিটালি কেন? এত বেলা করে কেউ ঘুমায়? তাই বলে পানি ছিটাবি? ডাকলেই তো উঠে যেতাম। ডাকলে উঠতেছি, একটু পরে উঠবো এসব বলতি, কিন্তু পানি ছিটিয়ে দিয়েছি, একেবারে উঠে বসেছিস। আচ্ছা, দরজা লাগানো ছিল, তুই ভিতরে আসলি কিভাবে? তুই আসার আগে এটা আমার রুম ছিল, তুই আসায় তোকে থাকতে দিয়েছি, তাই আমার রুম বাহির থেকে কিভাবে খুলতে হয় তা তো আমি জানবই। তাই তো বলি, এরকম নোংরা রুমটা কার হতে পারে? এটা নোংরা রুম? তাহলে বাকি রুমগুলো কি? কমপক্ষে এটার থেকে ভালো। তাহলে যা গিয়ে গরুর ঘরে থাক, ওইখানটা পরিষ্কার পাবি। হ্যাঁ, বেড়াতে এসেছি বলে এখন তো খোটা দিবি। চুপ, বক বক না করে নাস্তা করতে আয়, আম্মু তোকে ডাকতে পাঠিয়েছে আমাকে। তুই যা, আমি আসতেছি। আর চুলগুলো এমন ভাবে এলোমেলো করে রেখেছিস কেন? এমনি। আগে গিয়ে এগুলো ঠিক করে আয়, আর মামিকে বলবি নাস্তা রুমে পাঠিয়ে দিতে। চুপচাপ আয়, না হলে মারবো ধরে। তোর জন্য আমি এখনো খাইনি। কি, আমার জন্য খাস নাই মানে? ভাবতেছি তোর সাথে একসাথে খাবো। আচ্ছা তুই যা, আমি আসতেছি। ওকে। বলেই জয়া চলে গেল। তারপর আমি উঠে ফ্রেশ হয়ে গিয়ে নাস্তা করে নিলাম। রাতে গায়ে হলুদের অনুষ্ঠান হবে, তাই সবাই সাজাতে ব্যস্ত হয়ে আছে, আর আমিও সবার কাজগুলো ঘুরে ঘুরে দেখতে লাগলাম। সন্ধ্যায় রেডি হয়ে গিয়ে সবার মতো আমিও এক জায়গায় বসেছিলাম। তখনই মোবাইলের একটা কল আসলো। তাকিয়ে দেখি রিয়া কল দিয়েছে, তাই তাড়াতাড়ি রিসিভ করলাম। কেমন আছো রাজ? কেমন আছি জিজ্ঞাসা করলে মারবো বলে দিলাম। সরি রাজ, এই 2-3 দিন অনেক বিজি ছিলাম, তার উপরে বাসায় কিছু মেহমান এসেছে, তাই তোমার সাথে যোগাযোগ করতে পারিনি। ও, তা কেমন আছো তুমি? ভালো, তুমি কেমন আছো? এতক্ষণে ভালো হয়েছি।
তা গ্রামে গিয়ে কি নতুন কাউকে পেয়ে গেলে নাকি? তোমার কি মনে হয়? আমি যাকে ভালোবাসি সে আমাকে ছাড়া অন্য কারোর প্রতি মুগ্ধ হতেই পারে না। তাহলে জিজ্ঞেস করলে কেন? এমনিই মন চেয়েছে তাই। তবে একটা শত্রুকে ফ্রেন্ড বানিয়েছি এখানে এসে। ফ্রেন্ডটা কোনো মেয়ে না তো? আমার মামাতো বোন জয়া। গুড। তবে প্রেমে পড়ে যেও না আবার। ফালতু কথা বাদ দিয়ে এখন বলো কি করতেছো? এই তো কলিজের সাথে কথা বলছি। তাই নাকি? থাক, এত রোমান্টিক হওয়ার দরকার নেই। আপনি একটু অপেক্ষা করেন, ঢাকায় এসে এবার সবার আগে আপনার সাথে দেখা করব। ওকে, আমি অপেক্ষায় রইলাম। আচ্ছা রিয়া, তোমার গলাটা আজকে এত চেনা চেনা লাগতেছে কেন? যার মনে আমি থাকি তার কাছে আমার গলা চেনা লাগবে না তো অচেনা লাগবে নাকি? তাও ঠিক। তা তুমি আর কিছু বলতে যাব তখনই পিছন থেকে কাঁধে কেউ হাত রাখলো। তাকিয়ে দেখি জয়া, তাই তাড়াতাড়ি ফোনটা কেটে দিলাম। তারপর জয়া বলে উঠল, কিরে, কার সাথে কথা বলছিলি? রিয়ার সাথে। ও, তাহলে তো তোদের কথার মাঝে হয়তো আমি চলে এসেছি। সমস্যা নাই, আমি যাই, তুই কথা বল। আরে না, বল, কি বলবি? তোকে সবাই খুঁজতেছে। কেন? আপুর মুখে হলুদ লাগিয়ে দিবি না? ও তুই যা, আমি আসতেছি। তাড়াতাড়ি আয়। জয়া চলে গেল। আমি রিয়াকে বলি বিজি আছি, পরে কথা বলবো বলে চলে যাই সবার ওইখানে। তারপর ছোট মামি আর আমি গিয়ে আপুর মুখে হালকা একটু হলুদ লাগিয়ে দেই। তারপর আপুকে একটু মিষ্টি খাইয়ে দেই। ভাবলাম এই সুযোগে আপুর সাথে একটু দুষ্টুমি করে নেই। তাই আপুকে বললাম, আপু, মুখে আটা কয় বস্তা লাগিয়েছো? চুপ শয়তান। সত্যি বললেই দোষ। তবে আপু, তোমাকে না আজকে অনেক সুন্দর লাগতেছে। তাই নাকি? থ্যাংক ইউ। ইস, যদি আর 5 থেকে 6 বছর আগে জন্ম নিতাম তাহলে কতই না ভালো হতো। কেন, 5 বছর আগে জন্ম নিলে কি করতি? 5 বছর আগে জন্ম নিলে তোমার উপরে লাইন মারতে পারতাম, কিন্তু এত ছোট হওয়ায় তাও পারতেছি না। তুই কি যাবি না আমি এখন তোকে মারবো? যাচ্ছি, তবে কংগ্রেস অ্যান্ড উইশ ইউর হ্যাপি ম্যারিড লাইফ। থ্যাঙ্কস। ওয়েলকাম। তারপর সেখান থেকে এসে জয়ের পাশে দাঁড়ালাম। জয়া নীলা আপুর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। তাই আমি জিজ্ঞাসা করলাম, কি রে, এইভাবে তাকিয়ে কি দেখছিস? ভাবতেছি মেয়েদের জীবনে কত কিছুই না করতে হয়। নিজের পরিবার ছেড়ে অন্য কোথাও চলে যেতে হয়, আরো কত কিছু। তবে তুই চিন্তা করিস না, তোর বেলায় এসব কিছুই হবে না। কেন? কারণ তোর মতো পেতনি আর ফাজিল মেয়েকে কেউ বিয়ে করবে কি না সন্দেহ আছে। তুই আবার শুরু করলি? এবার কিন্তু মার খাবি বলে দিলাম। ওকে, এখন চল কিছু খেয়ে নেই। দুপুরে কি যা খেয়েছিলাম তা সব হজম হয়ে গেছে। তারপর এভাবে রাতটা কাটিয়ে দিলাম। সকালে আম্মুর ডাকে ঘুম ভাঙলো। উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে রুমে বসেছিলাম, তখনই কোথায় থেকে জয়া এসে রুমে ঢুকলো। রাজ, আয়, তোকে নিয়ে একটা জায়গায় যাব। কোথায় যাবি? আয়, নিয়ে গেলেই দেখতে পাবি। তারপর রেডি হয়ে গেলাম, জয়াকে নিয়ে বেরিয়ে গেলাম। আমাকে নিয়ে মার্কেটে ঢুকলো। ভাবলাম জয়া হয়তো মার্কেট করবে, কিন্তু না, জয়া পার্লারে এসেছে। আমাকে ওয়েটিং রুমে বসিয়ে দিয়ে সে চলে গেল ভিতরে। আমি বসে বসে মোবাইল টিপতেছিলাম, তখনই রিয়ার ফোন আসলো, তাই রিসিভ করলাম। কি খবর জনাব, কেমন আছেন? জি ভালো, আপনি কেমন আছেন? ভালো তো। কালকে হঠাৎ কলটা কেটে দিয়েছিলে কেন? বেশি বিজি ছিলে? কিছুটা মামাতো বোনের গায়ে হলুদ ছিল, তো তাই হলুদ তখন লাগাতে গিয়েছিলাম। ও, তা এখন কি করছো? এই তো ওয়েটিং রুমে বসে আছি। কিসের ওয়েটিং রুমে? জয়া আমাকে নিয়ে পার্লারে এসেছে। সে ভিতরে বসে তার মুখে ময়দার বস্তা লাগাচ্ছে, আর আমি এখানে বসে আছি। ওই, মেকআপকে অপমান করবে না বলে দিলাম। মেকআপকে যদি আরেকদিন আটা ময়দা বলতে শুনেছি তাহলে তোমার খবর আছে বলে দিলাম। তার মানে তুমিও মেকআপ প্রেমী? হুম। তা ময়দা না মেকআপ যে বলো, এগুলো দিয়ে কি রুটি বানিয়ে খাওয়া যাবে? বিয়ের পর প্রতিদিন বানিয়ে খাওয়াবো আপনাকে। ওকে। তাড়াতাড়ি ঢাকায় আসো, ভালো লাগছে না তুমি গ্রামে থেকে। এখনো না দেখেই এত অস্থির হয়ে যাচ্ছ? আল্লাহই জানে বিয়ের পরে কি করো। এখন কলিজের সাথে বেঁধে রাখবো তোমাকে। দেখা যাবে। ওকে, ভালো থেকো, আম্মু ডাকছে। ওকে, বাই। বাই। তারপর ফোনটা রেখে দিয়ে আবার গেম খেলতে লাগলাম। 10 মিনিট পর জয়া বেরিয়ে আসলো। তারপর জয়াকে নিয়ে বাসায় চলে আসলাম। বিয়ে বাড়ি ফুটে উঠেছে চারদিক। রুমে গিয়ে শাওয়ারে চলে গেলাম। দুপুরে বাহিরে বসেছিলাম, তখনই জয়া বাহিরে আসলো। জয়ার দিকে নজর পড়তেই হা হয়ে গেলাম। জয়া সাজলে যে এত সুন্দর লাগে তা আজকে দেখতেছি। তার উপর আবার শাড়ি পরেছে। হাই খোদা, মেয়েটা তো পরীর সাথে পাল্লা দিতে পারবে। শুধু আমি না, বিয়ে বাড়ির সবাই জয়ার দিকে হা করে তাকিয়ে আছে। জয়া আমার সামনে এসে দাঁড়িয়ে জিজ্ঞাসা করলো,
কিরে, কেমন লাগছে আমাকে? আগে এটা বল, আটার দাম কি কমেছে নাকি? তুই মানুষ হবি কবে? তুই এত সেজেছিস কেন? বিশেষ কেউ আসবে নাকি আজকে? আপুর বিয়েতে আমি সাজবো না তা কি হয় নাকি? এত সেজে একটা কাজ এগিয়ে নিয়েছিস। সেটা কি? তোর বিয়েটা মনে হয় এবার তাড়াতাড়ি হয়ে যাবে, কারণ যেভাবে সেজেছিস কেউ না কেউ পছন্দ করেই যাবে, দেখিস। ধুর, এসব ফাউল কথা। আয় ওইদিকে গিয়ে বসি। তারপর আমি আর জয়া গিয়ে একটা গাছের নিচে বসে রইলাম। তখনই আমার নজরে পড়ল ওই দিন রিক্সা আটকানো ছেলেটা। জয়াকে ছেলেটাকে ইশারা করে দেখালাম। ছেলেটা জয়ার দিকে হা করে তাকিয়ে আছে। জয়া ওর চাওয়া দেখে আমার কাছে এসে আমার হাতটা জড়িয়ে ধরে আমার কাঁধে মাথা রাখলো। আমি চুপ করে মোবাইল টিপতে লাগলাম। ছেলেটার দিকে নজরটা তুলে তাকিয়ে দেখি ছেলেটার মুখের 12টা বেজে গেছে। আমি আস্তে করে বললাম, জয়া, বাসার সবাই এদিকেই আছে, কেউ যদি দেখে ফেলে কি হবে বলো তো? ধুর, কিছুই হবে না, তুই চাপ নিস না। এই ছেলেটা হয়তো আজকের পর থেকে আর আমার দিকে ফিরেও তাকাবে না। তাই বলে এসব? চুপ করে বসে থাক। ছেলেটা চলে যাওয়ার পর দুজনে মিলে হাসতে লাগলাম। তারপর বিয়ের কাজটাও শেষ হয়ে গেল। তবে খেয়াল করলাম কিছু ছেলে জয়াকে ফলো করতেছে, ওর সাথে কথা বলার সুযোগ খুঁজতেছে, কিন্তু আমাকে দেখে আর সাহস করতে পারতেছে না। জয়া আমার সাথে এমনভাবে লেগে আছে যে কেউ ভাববে আমরা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড। জয়া মেয়েটা গ্রামে থেকে এমনিতেও অনেক মডার্ন, কেউ সহজে বুঝতে পারবে না যে জয়া গ্রামে থাকে। জয়াকে শহরের মেয়েদের মতোই দেখতে। যাক, প্রায় সন্ধ্যার দিকে পাত্রপক্ষ নীলা আপুকে নিয়ে চলে গেল। সবাই কিছুটা মন খারাপ করে বসে আছে। এইভাবে রাতটা কাটিয়ে দিলাম। সকালে আম্মুর ডাকে ঘুম ভাঙলো। উঠে ফ্রেশ হয়ে গিয়ে নাস্তা করে নিলাম। তারপর আবার রুমে এসে বসে বসে মোবাইল টিপতে লাগলাম। তখনই জয়া রুমে আসলো। রাজ, তোর কি এখন কোনো কাজ আছে? না, কেন? তাহলে চল কোথাও গিয়ে ঘুরে আসি, ভালো লাগছে না। এখন না, বিকালে গেলে ভালো হয়। ওকে। বলেই জয়া চলে গেল। বিকেলে আমি আর জয়া চলে গেলাম ঘুরতে গেলাম সেই নদীর পাড়ে। প্রায় সন্ধ্যার পরে বাসায় আসলাম। এভাবে কেটে গেল 5-6 দিন। আমি আর জয়া বিকালে মার্কেটে গিয়েছিলাম কিছু কাপড় কিনতে। তখনই আম্মু ফোন দিয়ে বলল জয়াকে নিয়ে তাড়াতাড়ি বাসায় যেতে। তারপর জয়াকে নিয়ে বাসায় চলে গেলাম। গিয়ে দেখি বাসার সবার মুখে কেমন যেন একটা হাসি ফুটে আছে। আমি আর জয়া কিছু না বুঝে ভিতরে যেতেই আম্মু বলল, জয়া যা, তুই গিয়ে রেডি হয়ে আয়। কেন আন্টি? তুই গিয়ে রেডি হ, আমি এসে তোকে সব বলবো। জয়া ভিতরে চলে গেল। তাই আমি আম্মুকে জিজ্ঞাসা করলাম, কি হয়েছে আম্মু? জয়াকে পাত্রপক্ষ দেখতে আসতেছে। কি, এত ছোট মেয়েকে ওরা বিয়ে দিয়ে দিবে? আরে বিয়ে দেবে না, পাত্রপক্ষ জয়াকে দেখে যাবে আজকে। তারপর একদিন সময় করে জয়াকে এঙ্গেজমেন্টের রিং পরিয়ে দিয়ে যাবে। তারপর জয়ার পড়ালেখা শেষ হলে বিয়ে হবে। এসবের কি দরকার? একেবারে পড়ালেখা শেষ করার পরেই তো এসব করলে হয়। আরে এঙ্গেজমেন্ট করানোর কারণ হলো আর কেউ যেন জয়ার বিয়ের প্রস্তাব না নিয়ে আসতে পারে, সেই জন্য। আমার ভাই জিজা সুন্দরী, তাতে সবার নজর পড়তেই পারে, তাই সেসব নজর আটকে ওরা আজকে জয়াকে দেখে যাবে। তারপর কয়েকদিনের ভেতর এঙ্গেজমেন্টের রিং পরিয়ে দেবে। ও, তাহলে তো ভালোই। আচ্ছা তুই থাক, আমি গেলাম। আম্মু চলে যাওয়ার পর আমি রুমে গিয়ে ফ্রেশ হয়ে জয়ের রুমে গেলাম। গিয়ে দেখি জয়া সাজতেছে মন খারাপ করে। কি হয়েছে, এমন মন খারাপ করে বসে আছিস কেন? আচ্ছা, এই বয়সে এঙ্গেজমেন্ট করানোর মানে হয়? আমি নীলাপুর বিয়ের দিনই তোকে বলেছিলাম যে এত সাজিস না, বিপদ হবে। হলো তো বিপদটা। ধুর, এখন কি করব এটা বল। তুই জানিস তোর মন কি বলে। দেখি কি হয়, সময় সবকিছু বলে দিবে। এটাই। আচ্ছা তুই থাক, আমি গেলাম। গিয়ে দেখি বাহিরে কি হচ্ছে। তারপর বাহিরে এসে দেখি সবাই নাস্তা তৈরি করতেছে পাত্রপক্ষের জন্য। আমি বসে বসে ওনাদের সব আয়োজন দেখতে লাগলাম। কিছুক্ষণ পর কয়েকজন লোক আসলো বাসায়। বিশেষ করে পাত্রটা অনেক সুন্দর। আমি ওনাদের এখান থেকে জয়ার কাছে গেলাম। জয়া, তোর তো কপাল খুলে গেল। মানে? ছেলেটা দেখতে স্মার্ট আর অনেক কিউট। ধুর, বকবক করিস না। ছেলে রাজপুত্র হলেও আমি এখন এসব পড়তে পারবো না। এটা তোর ব্যাপার, তুই থাক, আমি গেলাম। বলে সেখান থেকে চলে আসলাম আবার ড্রয়িং রুমে। এসে আবার ওনাদের সাথে বসে রইলাম। কিছুক্ষণ পর জয়াকে নিয়ে আসা হলো ওনাদের সামনে। সবাই দেখে পছন্দ করলো। যাক, পছন্দ হয়েছে এটা শুনেই খুশি হলাম। ওনারা বাসায় গিয়ে এঙ্গেজমেন্টের তারিখ জানিয়ে দিবে বলে ওনারা চলে যায়। জয়া নিজের রুমে চলে যায় আর আমি নিজের রুমে। রাতে খাওয়া দাওয়া শেষ করে বসেছিলাম, তখনই জয়া রুমে আসলো। মুখটা ভার করে আছে, তাই জিজ্ঞাসা করলাম, কি রে, কি হয়েছে, এমন মুখ করে আছিস কেন? ওইটা নিয়েই। ও, আরে সমস্যা কোথায়? এখন তো ব্যাস এঙ্গেজমেন্ট করে রাখবে, তোর যখন মন চাইবে তুই বিয়ে করে ফেলবি। আর ছেলেও তো দেখতে কত সুন্দর।
জয়া কিছু না বলে রুমে চলে গেল। আমিও আর বেশি রাত না জেগে ঘুমিয়ে গেলাম। সকালে আম্মুর ডাকে ঘুম ভাঙলো। উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে নিলাম। তারপর জয়ার সাথে ড্রয়িং রুমে বসে কথা বলতে লাগলাম। হঠাৎ খেয়াল করলাম ছোট মামা রুম থেকে বেরিয়ে আসলো। রাগী মুখ দেখে আমি আর জয়া দুজনেই দাঁড়িয়ে গেলাম। মামাকে আমি জিজ্ঞাসা করলাম, মামা কি হয়েছে? মামা কোনো কথা না বলে ঠাস করে জয়ার আর আমার গালে চর বসিয়ে দেয় দুইটা। আমি আর জয়া অবাক হয়ে তাকিয়েছি মামার দিকে। কেন চর মেরেছে এসবের কিছুই বুঝতেছি না। জয়াও আমার মতোই অবাক হয়ে তাকিয়ে আছে। আম্মুর দিকে তাকিয়ে দেখি উনিও রাগী মুখ নিয়ে তাকিয়ে আছেন আমার দিকে। কি হচ্ছে কিছুই বুঝতেছিলাম না। তখনই বলে উঠলো, তোদের কারণে আজকে আমার এত বড় অপমান সহ্য করতে হলো। কেন? আমরা আবার কি করলাম? আবার জিজ্ঞাসা করিস কি করেছিস? জানিস আজকে তোদের জন্য জয়াকে দেখে যাওয়া লোকগুলো আমাকে অপমান করেছে। কি করেছি এটা না বলে বুঝবো কিভাবে? তারপর মামা যা বলল তা শোনার জন্য আমি আর জয়া দুজনেই প্রস্তুত ছিলাম না। কারণ মামা বলে উঠল, তোরা দুজন দুজনকে ভালোবাসিস, এটা বললে কি আমরা তোদের মেরে ফেলতাম নাকি ফাঁসি দিতাম? যে কথাটা তোরা আমাদের সবার থেকে লুকিয়ে রাখলি। মামার কথা শুনে আমার মাথা ঘুরে গেল। কি বলছে এসব মামা? জয়ের দিকে তাকিয়ে দেখি জয়াও সেম ভাবে শক খেয়েছে মামার কথায়। তখনই মামা আবার বলে উঠল, তোরা তোদের পার্সোনাল লাইফে কি করেছিস তা আমরা কেউ জানি না, অথচ বাইরে একটা ছেলে সারা গ্রাম ছড়াচ্ছে কথাটা। কে কি বলে বেড়াচ্ছে আমাদের নামে? কেন তুই রিয়াদকে বলিসনি যে তোদের মাঝে কি হয়েছে? না হলে সেটা রিয়াদ জানলো কিভাবে? বুঝলাম না এখানে মামা কি বলছে। সব আমার মাথার উপর দিয়ে যাচ্ছে। তাই জিজ্ঞাসা করলাম, মামা এই রিয়ারটা কে? তোরা তাকে তোদের লাইফে কি হয়েছে না হয়েছে এসব সব বলে এসেছিস। আমি এবারও কিছু না বুঝে জয়ের দিকে জিজ্ঞাসার দৃষ্টিতে তাকাতেই জয়া বলে উঠল, রিয়াদ হলো ওই দিন আমাদের রিকশায় যে আটকে ছিল, সে হলো রিয়াদ। এবার মাথায় হালকা কিছু ঢুকেছে, কিন্তু এসবের সাথে জয়াকে দেখতে আসা লোকগুলোর কি সম্পর্ক এসব ভাবতে লাগলাম। তখনই মামা বলে উঠল, ওই ছেলেটা জয়াকে দেখতে আসা লোকগুলোকে উল্টো পাল্টা বলে দিয়েছে, আর ওরা আমাকে অনেক কথা শুনিয়েছে। তোদের এসবের কি দরকার ছিল? আমাদের বললে কি আমরা তোদের মেনে নিতাম না? আর ওই ছেলেটা সারা গ্রাম জয়ার নামে বদনাম ছড়াচ্ছে। মামা আপনি। আমি আর কিছু বলার আগেই মামা তার রুমে চলে গেল। আস্তে আস্তে সবাই নিজের রুমে চলে গেল। এখন ড্রয়িং রুমে আমি আর জয়া দাঁড়িয়ে আছি। জয়াও কান্না করতে করতে তার রুমে চলে গেল। তারপর আমিও নিজের রুমে গিয়ে কিছুক্ষণ আগের সব কথাগুলো নিজের মনে গোছাতে লাগলাম। তারপর ভাবলাম এখন রিয়ার সাথে কথা বলে মনটা হালকা করি। এই ভেবে রিয়ার নাম্বারে কল দিতে দেখি রিয়া আমাকে ব্লক লিস্টে ফেলে দিয়েছে। আমি বেশি কিছু না ভেবে মেসেঞ্জারে গেলাম নক দেওয়ার জন্য, কিন্তু ওর আইডি খুঁজে পেলাম না। তারপর ফেসবুকে গিয়ে ওর আইডি খুঁজে পাচ্ছি না। বুঝতে বাকি রইল না রিয়া তার আইডি ডিসেবল করে দিয়েছে। টুইটার, ইমো সহ সব ইন্টারনেট ওয়েবসাইট থেকে রিয়া আমাকে ব্লক করে দিয়েছে। মাথাটাও এবার কাজ করা বন্ধ করে দিয়েছে। রিয়া হঠাৎ এমন করলো কেন এটাই ভেবে পাচ্ছি না। মামার ঘটনাটা বাদ দিয়ে এবার রিয়ার এমন আচরণ দেখে আমি অবাক হয়ে গেলাম। আর কিছু ভাবতে পারছি না আমি। মাথা ব্যথা করতেছে আমার। তাই ওষুধ খেয়ে শুয়ে রইলাম আমি। প্রায় 1 ঘন্টা পর আম্মু, আব্বু, বড় মামা, ছোট মামা সহ কম বেশি সবাই আমার রুমে আসলো। আমিও উঠে বসলাম। সবাইকে দেখে সবাই এসে আমার আশেপাশে বসলো। তখন বড় মামা বলে উঠলো, রাজ, তুই যে জয়াকে ভালোবাসিস এটা আমাকে বা তোর ছোট মামা অথবা তোর আব্বু আম্মুকে বললে কি তোদের কোনো ক্ষতি হতো নাকি? আমরা বলতাম যে তোরা এমন কিছু করিস না, তোদের ভালো খারাপ বোঝার বয়স হয়েছে, তাই হয়তো তোরা দুজন দুজনকে ভালোবেসে ফেলেছিস। আমি ওনার কথার আগামাথা কিছুই বুঝলাম না। তাই জিজ্ঞাসা করলাম, মানে কি মামা? এবার আমার ভাতিজিকে তোমার হাতে তুলে দেওয়ার সময় হয়ে এসেছে, তাই তৈরি হয়ে নাও বিয়ে করার জন্য। কি? বড় একটা শক খেলাম ওনাদের কথা শুনে। কি না জি, আগামী শুক্রবার তোমাদের দুজনকে সারা জীবনের জন্য এক করে দেয়া হবে। আমি মামার কথা শুনে আম্মু আব্বুর দিকে তাকিয়ে দেখি ওনারাও খুশি মনে বিয়েটা করাতে চায়। আমি জিম মেরে মামার কথাগুলো ভাবতে লাগলাম। সবাই নিজের মতো চলে গেল। সবার শেষে আব্বু আম্মু যাওয়ার সময় আমি ওনাদের ডাক দিয়ে আমার রুমে বসতে বলি। আব্বু জিজ্ঞাসা করলো, কিরে কি হয়েছে তোর? তোমরা সবাই কি শুরু করেছো? আমি জয়াকে ভালোবাসি, এটা তোমাদের কে বলেছে? মানে? আম্মু, আমি অন্য কাউকে ভালোবাসি। জয়া হলো আমার ফ্রেন্ড, আর তোমরা আমাকে না জানিয়েই আমার বিবাহ ঠিক করে ফেলেছো। এটা কোন ধরনের কথা? তাহলে ওই ছেলেটা যে এসব কথা বললো? আসলে আব্বু ওই দিন। তারপর তাদের সবকিছু খুলে বললাম। আব্বু আম্মু আমার কথা শুনে হাঁ করে তাকিয়ে আছে। কি বলবে হয়তো বুঝতেছে না। অবশেষে আব্বু বলে উঠলো, বুঝলাম, কিন্তু তুই যে মেয়েটাকে পছন্দ করিস সে কে? তার নাম রিয়া। তো কোথায় থাকে, কি করে? কোথায় থাকে তা জানি না, তবে এবার সে নাকি ইন্টার পরীক্ষা দিয়েছে। কোথায় থাকে জানিস না মানে? আচ্ছা, মেয়েটার একটা ফটো দেখা। ফটো তো নেই আমার কাছে আম্মু। আচ্ছা, মেয়েটাকে একটা কল দে।
আমি কথা বলবো মেয়েটার সাথে। ফোনটা হাতে নিতেই মনে পড়ল রিয়ার সাথে যোগাযোগ করার সব রাস্তা বন্ধ। কি করব এখন? তখন আম্মু বলে উঠল, কি হলো, কল দিচ্ছিস না কেন? আম্মু, রিয়ার সাথে কোনো যোগাযোগ করতে পারতেছি না। সোশ্যাল সাইট থেকে ব্লক করে দিয়েছে আমাকে। তাহলে ওর বাসার নাম্বারে কল দে। ওর বাসার নাম্বার তো নেই। মানে কি? আচ্ছা, তুই ওই রিয়া মেয়েটাকে দেখেছিস তো নাকি? রিয়ার সাথে এখনো দেখা করা হয়নি, এমনি ফোনে কথা হতো আর চ্যাটিং। রাজ, তুই কি আমাদের সাথে মজা করা শুরু করেছিস নাকি? আম্মু, তোমার সাথে মজা করতে যাব কেন? আমি সিরিয়াস। আচ্ছা, মানলাম তুই ওই মেয়েটাকে পছন্দ করিস, কিন্তু ওই মেয়েটার সাথে তোর কোনো যোগাযোগ নেই, এমনকি তাকে তুই কখনো দেখিসনি। তাহলে তুই আমাদের একটা প্রমাণ দে যে ওই মেয়েটাও তোকে ভালোবাসে। আম্মু, তুমি এই বিয়েটা বন্ধ করো, আমি বাকিটা দেখতেছি। আম্মু আব্বু আর কোনো কিছু না বলে ভাবনার সাগরে ডুব দিল। অনেকক্ষণ ভেবে হঠাৎ আম্মু বলে উঠল, দেখ রাজ, আমি তোকে সোজা একটা কথা বলি, মাথায় ঢুকিয়ে নে। বলো। এই বিয়ে বন্ধ করে দিতে পারি, একটা শর্তে। বিয়ের যেহেতু আরো 7 দিন বাকি, তাই তুই 3 দিনের মধ্যে রিয়ার সাথে আমার যোগাযোগ করাবি। 3 দিন পার হয়ে গেলে আমি আর তোর কোনো কথা শুনবো না, বলে দিলাম। আব্বু, তুমি একটু বুঝাও আম্মুকে। তোর আব্বু কি বুঝাবে? প্রথমত তুই যদি ওই মেয়েটাকে দেখতি তাহলে একটা কথা ছিল, তার থেকেও বড় কথা হলো এই পরিবারের মান সম্মান নিয়ে তোরা জেনে হোক বা না জেনে হোক টান দিয়েছিস। এখন তোর কাছে দুটো রাস্তাই খোলা আছে, দেখ তুই কি করবি। 2 রাস্তা মানে? হয়তো 3 দিনের ভিতরে ওই মেয়েটার সাথে আমার কথা বলাবি, না হলে জয়াকেই বিয়ে করতে হবে, বলে দিলাম। আম্মু, তুমি এমন করে আমাকে কথা বলতেছো? কারণ তোরা হয়তো নিজেদের বাঁচাতে মিথ্যাটা বলেছিলি, কিন্তু এখন এটা বংশের মান সম্মানে গিয়ে আটকেছে। তাছাড়া এই বাসার সবাই ওই ছেলেটার কথা বিশ্বাস করে বসে আছে। তুমি গিয়ে ওনাদের বুঝিয়ে বলো। দেখ, ওরা যদি ভাবে এখন আমরা মিথ্যা বলতেছি। আম্মু, জয় নিজেই তো সাক্ষী। আচ্ছা, মানলাম বাসার সবাই মেনে নিল, কিন্তু এই গ্রামের সবাইকে কিভাবে বুঝাবি বল? কাল যদি আবার জয়ার জন্য বিয়ের প্রস্তাব আসে, তাহলে আবার কেউ না কেউ এটা নিয়ে তাদের কাছে বলে দিবে, তখন কি করবি? আম্মু, আমি বুঝতেছি না কি করব। দেখ বাবা, এটা শহর না, এখানে মান সম্মানটা সবার উপরে থাকে, আর এখানে সমাজ নিয়ে চলতে হয়। তাই প্লিজ তুই বিয়েটা করে নে। তোমরা যাও, এখন আমার মাথা ব্যথা করতেছে। আব্বু আম্মু আর কিছু না বলে চলে গেল। আমি দরজা লাগিয়ে দিয়ে এসে ভাবতে লাগলাম, কি হচ্ছে এসব? আমার সাথে কিছুই বুঝতেছি না। ভাববো কোনটা নিয়ে, এটাও বুঝতেছি না। রিয়া কেন এমনটা করলো, এটা নিয়ে ভাববো নাকি বিয়ের কথাটা নিয়ে ভাববো, কিছুই বুঝতেছি না। এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গেলাম তা নিজেও জানি না। ঘুম ভাঙলো দরজায় কারো নক করার আওয়াজে। উঠে দরজা খুলে দেখি আম্মু খাওয়ার জন্য ডাকতেছে। তারপর ফ্রেশ হয়ে গিয়ে খাওয়া দাওয়া করে রুমে চলে আসলাম। বিকেলে ছাদে গেলাম, গিয়ে দেখি জয়া এক কোণে দাঁড়িয়ে আছে। তাই জয়ার কাছে গিয়ে দাঁড়ালাম। জয়া আমাকে দেখে বলে উঠল, রাজ, সরি, আমি আসলে বুঝতে পারিনি যে ওই কথা এমন একটা প্রভাব ফেলবে। ধুর, বাদ দে পুরোনো কথা। আর এখন কি করব সেটা নিয়ে ভাবতে হবে। তুই একটা কাজ করলে পারিস রাজ। কি কাজ? তুই আজ রাতে পালিয়ে ঢাকায় চলে যা, এদিকটা আমি সামলে নিব। ওই, তুই কি বলতেছিস এসব? পরে সবার কাছে মুখ দেখাবো কিভাবে আমি? তো এখানে পড়ে থেকে কি আমাকে বিয়ে করবি নাকি? দেখি, কিছু একটা তো করতেই হবে, এভাবে চলতে দেওয়া যাবে না। আচ্ছা, রিয়া কি বলে? আর বলিস না, সকাল থেকে সবকিছু থেকে ব্লক করে রেখেছে আমাকে। কিন্তু কেন? জানি না রে, এখন কি করব তাও মাথায় আসছে না। তার উপর আবার আম্মুর এমন শর্ত, মাথাটা খারাপ হয়ে যাবে আমার। কেন, আন্টি আবার কি শর্ত রেখেছে? আর বলিস না, বলেছে 3 দিনের ভিতর রিয়াকে ওনার সামনে নিয়ে দাঁড় করাতে, না হলে তোকে বিয়ে করতে। জয়া কিছু না বলে চুপ করে রইল। আমিও ভেবে পাচ্ছি না কি করব। সন্ধ্যায় ছাদ থেকে নেমে নিচে নেমে আসলাম। তারপর রাতে খাওয়া দাওয়া করে রুমে চলে আসলাম। ভাবতে লাগলাম কি করা যায়, কিন্তু কোনো উপায়ই পাচ্ছি না। একদিকে আম্মুদের বংশের মান সম্মান, অন্যদিকে জয়ার লাইফ নিয়েও টেনশন হয়ে গেছে। অন্যদিকে রিয়াও এমন সময় বেঁকে বসলো যা বলার মতো না। এখন সামলাবো কতদিকে তা নিজেই ভাবতে পারতেছি না, পালাতেও পারতেছি না। কারণ পালালে মনে করবে জয়ার সাথে সব করে যখন বিয়ের কথা আসলো তখনই পালিয়ে গেছি। এখন গ্রামের মানুষকে কিভাবে বোঝাবো যে আমার মনে আসলে কি? শালার নিজেকে এখন মনে হচ্ছে গালি দিতে। কেন যে গ্রামে আসতে গেলাম তা ভেবে পাই না। বিয়ে দেখতে এসে নিজেই ফেসে গেলাম। হাজারো চিন্তা নিয়ে কখন যে ঘুমিয়ে গেলাম তা নিজেও জানি না। এভাবে কেটে গেল 3 দিন। বিকেলে আম্মু রুমে আসলো। কি রে রাজ, রিয়া মেয়েটার কোনো খোঁজ পেলি? না আম্মু। তাহলে আর কি করবি বল, এখন জয়াকে বিয়েটা করে নে। আম্মু প্লিজ,
তুমি কিছু একটা করো। কাল থেকে বিয়ের সব কাজ শুরু হবে, তাই প্লিজ এসব বাদ দিয়ে নর্মাল হয়ে নে, তোর জন্যই ভালো হবে। আম্মুর কথায় রিয়্যাক্ট না করে আগের মতোই বসে রইলাম। যাওয়ার আগে বলে গেল আম্মু, তোর কোনো ফ্রেন্ডকে আসতে বললে বলে দে। তুমি জানো না আমার ফ্রেন্ড কে কে? তুমি নিজেই তো দাওয়াত দিলে পারো। ফ্রেন্ড কি আমার না তোর? তুই জানিস কি করবি। আমি গেলাম। আম্মু চলে গেলে আমি ভাবতে লাগলাম, নিশাত, সিয়াম আর ফারিয়াকে কিভাবে বলবো যে আমি বিয়ে করতেছি। ওরা তো হাসতে হাসতে শেষ হয়ে যাবে। তার চেয়ে ভালো ওদের আগে এখানে আসতে বলি। এখানে আসলেই পরিস্থিতি বুঝে ফেলবে। রাতে ওদের ফোন দিয়ে বললাম গ্রুপে আসতে। তারপর মেসেঞ্জার গ্রুপে ওদের 3 জনকে কল দিলাম। সবাই অ্যাক্টিভ হলো। সিয়াম জিজ্ঞাসা করলো, কিরে হঠাৎ এত জরুরি তলব? শোন, তোরা কাল সকালে 3 জন আমাদের নানুর বাড়িতে চলে আসবি। কেন, কি হয়েছে? কোনো সমস্যা? আগে আয়, তারপর না হয় বলতেছি। কাল বিকেলে রওনা দিয়ে দে। নিশাত আর ফারিয়া রাজি হয়ে গেল, কিন্তু সিয়াম নাকি আসতে পারবে না, কারণ সে ঢাকার বাহিরে আছে। তো তুই কবে আসতে পারবি? 2 দিন পর। হিসাব করলাম যে সিয়াম গায়ে হলুদের দিন আসবে। যাক, তাতেও সমস্যা নেই, ওকে বলে দিলাম। পরের দিন রাতে গিয়ে নিশাত আর ফারিয়াকে স্টেশন থেকে পিক করে আনলাম। এদিকে বাসাটা হালকা সাজিয়েছে, তাই ওরা হালকা অবাক হয়ে ভিতরে আসলো। ওদের আমার রুমে বসালাম। ফারিয়া জিজ্ঞাসা করলো, কি রে রাজ, তোর মামাতো বোনের বিয়ে তো অনেকদিন আগেই শেষ, তা বাসাটা আবার সাজাচ্ছে কেন? কারণ তোর ভাই বিয়ে করতে যাচ্ছে। মানে? আর বলিস না। কিভাবে হলো? আর রিয়ার কথা বলিস না ওনাদের। শোন, আমি তোদের সব বলতেছি। তারপর ওদের শুরু থেকে সবকিছু খুলে বললাম। ওরাও শুনে চুপ করে রইল। কিছুক্ষণ কি বলবে হয়তো ভাবতেছে। তখন নিশাত বলে উঠল, সবকিছু যেমন তেমন, কিন্তু রিয়া এটা করবে ভাবতেও পারিনি। কি বলবো বল? এই জন্যই বলেছি, না দেখে প্রেম করার দরকার নেই। এখন কি করবি এটা বল। এই 4 দিন ধরে এটাই ভাবতেছি, কিন্তু কোনো রাস্তা দেখতেছি না। তোর হবু বউকে ডাক তো একটু দেখি। বলেই জয়াকে ফোন দিলাম। জয়া, কোথায় তুই? রান্নাঘরে কেন? আমাকে একটু কফি বানিয়ে দিয়ে যা না প্লিজ। তুই বস, আমি নিয়ে আসতেছি। ওকে। আচ্ছা, জয়া কি জানে রিয়ার ব্যাপারে? সব জানে। আচ্ছা, বিয়ে করবি বলে ঠিক করে নিয়েছিস নাকি? রিয়ার একটা লিংক পেলেই বিয়েটা করব না, আর ভাবতেছি পালিয়ে যাব, কারণ আর কোনো রাস্তা দেখতেছি না। কি বলিস? এখন দেখি কি করা যায়। আর এসব কথা বাদ দিয়ে তোদের কি খবর বল। আমাদের আর কি চলতেছে? কথা বলার এক ফাঁকে জয়া কফি নিয়ে আসলো। তারপর আমি নিশাত আর ফারিয়ার সাথে পরিচয় করিয়ে দিলাম। রাজ, তোরা কথা বল, আমার একটু কাজ আছে, আমি যাই। জয়া চলে যাওয়ার পর ফারিয়া বলে উঠল, এত সুন্দর মেয়েকে তোর বিয়ে করতে সমস্যা কোথায়? তুই আবার একই কথা বলতেছিস? আচ্ছা, তো পালিয়ে গেলে কবে পালাবি? কাল আমার গায়ে হলুদ, আর কাল রাতে সিয়াম আসবে। সিয়ামকে আনার নাম করে তোদের নিয়ে পালাবো। জয়া জানে তুই যে পালাবি? না, তবে চলে গেলে জয়া এদিকটা ঠিক সামনে নিবে, আমি জানি। তো আগেই পালাতে এসব করানোর কি দরকার ছিল? আরে এতদিন ভেবেই কুল পাইনি কি করব, তার উপর আবার এসব একের পর এক প্রেশার। আচ্ছা, তোরা ফ্রেশ হয়ে নে, খাওয়া দাওয়া করে ঘুমিয়ে যা, কাল আবার পালাতে হবে। তারপর ফ্রেশ হয়ে ওদের নিয়ে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেলাম। পরের দিনটা সেই ঝামেলার মাঝ দিয়ে গেল। সন্ধ্যায় সবকিছু শেষ করে 10টার দিকে সিয়াকে ফোন দিয়ে জিজ্ঞেস করলাম আর কতক্ষণ লাগবে আসতে। সিয়াম জানালো আধা ঘন্টা। তাই সবাইকে বলে আমরা 3 জন বেরিয়ে গেলাম। ফিরার আর নিয়ত নেই। স্টেশনে গিয়ে দেখি সিয়াম বসে আছে, তাই সিয়ামকে গিয়ে আগে সব খুলে বললাম। সিয়ামও সেম রিয়াকশন দিল। আচ্ছা, তাহলে চল ঢাকায় চলে যাই, বসে থেকে লাভ কি এখানে? রিয়ার খোঁজটা পেলেই হতো। রাতেই গিয়ে রিয়াকে ঢাকা থেকে নিয়ে এসে সবাইকে সব সত্যটা বলে দিতাম। তোদের কারো কাছে কোনো প্ল্যান থাকলে বল। কিসের প্ল্যান? যে রিয়াকে কিভাবে বের করব। নিশাত আর ফারিয়া কিছুই করতে পারল না। তখনই সিয়াম বলে উঠল, রিয়ার নাম্বারটা দে তো আমাকে। কেন, তুই কি করবি? আমার একটা কাজিন সিম কোম্পানিতে চাকরি করে, তাকে দিয়ে বের করে ফেলবো রিয়া কোথায় থাকে বা কার নামে সিম রেজিস্টার করা। কেমন হবে বলতো? গুড, নে তাড়াতাড়ি কর। তারপর সিয়াম তার কাজিনকে কল দিল। আমরা পাশে দাঁড়িয়ে রইলাম। হ্যালো ভাই,
তোমার একটা হেল্প লাগবে। কি হেল্প? একটা নাম্বার দিয়েছি তোমাকে, তুমি নাম্বারের সব ডিটেলস আমাকে দিবে। কিরকম লাগবে? মানে কার নামে সিমটা রেজিস্টার করা, তার ডিটেলস, আর সিমটা এখন কোথায় আছে তার লোকেশনটা শেয়ার করে দিবে আমাকে। ওকে, 5 মিনিট পর আমি তোকে টেকস্ট করে দিতেছি। বলেই ফোনটা রেখে দিল। আমি সিয়ামের কাছ থেকে ফোনটা নিজের হাতে নিয়ে বসে থেকে অপেক্ষা করতে লাগলাম। তখনই নিশাত বলে উঠল, চল রাজ, চা খেয়ে আসি, এর মাঝে এসে যাবে। চল। তোরা যা, আমি এখানে আছি। ওকে। হঠাৎ আমার ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখি রিয়ার নাম্বার থেকে কল এসেছে। আমি রীতিমতো অবাক হয়ে গেলাম। তাড়াতাড়ি রিসিভ করলাম। রিসিভ করতে রিয়া বলে উঠল, রাজ, তোমার বিয়ে ঠিক হয়ে গেছে মানে? আগে বলো তুমি এতদিন কোথায় ছিলে? তোমাকে খুঁজতে খুঁজতে আমি পাগল হয়ে গেছি। আসলে আব্বু মোবাইল নিয়ে গিয়েছিল, তারপর সবকিছু আপু নিজেই করেছে। একটু আগে ফোনটা হাতে পেয়েছি, কিন্তু তুমি বিয়ে করছো মানে কি? কি করব বলো, পরিস্থিতি এমন। তুমি প্লিজ বিয়েটা করো না, তুমি পালিয়ে চলে এসো। বলেই রিয়া কান্না করতে লাগলো। দেখি কি করা যায়, আর পাগলামি করবা না বলে দিলাম। রাজ, তুমি আমাকে ভালোবাসো না? তাই তো এত কিছু সহ্য করতেছি। রাজ, তুমি... রিয়া আর কিছু বলার আগেই সিয়ামের কাজিনের ফোন থেকে মেসেজ আসলো, রিয়া আমি তোমাকে পরে ফোন দিচ্ছি। বলেই ফোনটা রেখে দিলাম। তারপর সিয়ামের মোবাইলের মেসেজ অপশনে গিয়ে সেটা ওপেন করলাম। ওপেন করতেই দেখি সিয়ামের কাজিন সব পাঠিয়ে দিয়েছে। আমি 420 ভোল্টের শক খেলাম ঠিকানাটা দেখে আগে ডিলিট করে দিলাম সিয়ামের মোবাইল থেকে। তারপর ওদের ডেকে নিয়ে আসলাম আমার কাছে। কিরে, ঠিকানা পেয়েছিস? আয় তোরা গাড়িতে ওঠ। ওকে। তারপর সবাই মিলে গাড়িতে উঠে বসলাম। আমি ড্রাইভিং সিটে বসে গাড়ি চালাতে লাগলাম নানুদের বাসার দিকে। তখন নিশাত বলে উঠল, কিরে, তুই আবার ওই বাসার দিকে যাচ্ছিস কেন? এমনি রিয়াকে বিয়ে করব না, জয়া আমার জন্য বেস্ট, আর রিয়াকে একটা শিক্ষা দিব আমি। তোর কথার মানে বুঝতেছি না আমি। মানে বিয়ে করে ঢাকায় গিয়ে নেই, তারপর বুঝাবো। আমি তোদের আপাতত চুপ থাক। ওকে। তারপর সিয়াম সহ সবাইকে নিয়ে বাসায় চলে আসলাম। যে বাসা থেকে পালানোর নিয়ত নিয়ে বেরিয়েছিলাম, আবার সেখানে ফিরে যাচ্ছি। সকালে উঠে রিয়াকে আগে ব্লক করে দিলাম। তারপর উঠে নাস্তা করে নিলাম। রুমে এসে বসেছিলাম, তখন সিয়াম, নিশাত আর ফারিয়া রুমে আসলো। কিরে রাজ, তাহলে তুই এই বিয়েটা করতেছিস? কিন্তু কেন? তুই না বললি কালকে পালিয়ে যাবি, পরে আবার কি হলো? তোদের তো বললাম যে ঢাকায় গিয়ে বলবো। আচ্ছা ঠিক আছে, তা বিয়ের পরে কি জয়াকে এখানেই রেখে যাবি নাকি সাথে করে ঢাকায় নিয়ে যাবি? এখানে কি মাছি মারতে রেখে যাব জয়াকে? তাহলে তো সবকিছুই হয়ে যাবে মামা। ফারিয়া চুপ করবি তুই? আর তোরা নাস্তা করেছিস? তাহলে তোরা এখানে বসে গল্প কর, আমি একটু শুয়ে থাকি। ওকে। তারপর ওরা বসে কথা বলতে লাগলো। আমি চোখ বন্ধ করে শুয়ে রইলাম। কিছুক্ষণ পর নিশাত ডাক দিল আমাকে, তাই তাকিয়ে দেখি জয়া রুমে এসেছে। তাই উঠে বসলাম। কিরে তুই এখন এখানে? কেন, কোনো সমস্যা আছে? না, কেন এসেছিস বল। তুই কি সত্যি বিয়েটা করবি? কেন, তোর কোনো সমস্যা আছে নাকি? না, তবে রিয়া... আরে ধুর, যে মেয়ে এতদিন ধরে খবর নেয়নি বেঁচে আছে কিনা মরে গেছি, সেই মেয়ের আশায় বসে থেকে লাভ নেই। এমনকি কালকেও ফোন দেয়নি সে। ও, আর এমনিতেও তুই তো ঢাকা ভার্সিটিতে ভর্তি হবি, তাই না? তাহলে আর কি। আচ্ছা তোরা কথা বল, আমি গেলাম। জয়া চলে যাচ্ছিল, তখনই ফারিয়া বলে উঠল, জয়া ভাবি, একটু এদিকে আসো তো। বলে ওদের কাছে এসে বসলো। আমি আবার চোখ বন্ধ করে শুয়ে রইলাম। তখন ফারিয়া জয়াকে বলতে লাগলো, জয়া, তুমি এই ফাট্টোর পাল্লায় পড়তেছো, হাল্লাই জানে তোমার কি অবস্থা হয়। জয়া কিছু না বলে চুপচাপ বসে রইল। তাই আমি চোখ বন্ধ রেখে বললাম, জয়াকে নিয়ে চিন্তা না করে আমাকে নিয়ে চিন্তা কর যে আমার কি অবস্থা হবে। কেন, তোর আবার কি হবে? সাথে করে আইটেম বোম নিয়ে গেলে যা হয়, আবার অবস্থাও তাই হবে। তাই নাকি? তাহলে তো ভালোই, তোকে সোজা রাস্তায় আনার জন্য জয়াই পারফেক্ট। দেখা যাক। জয়া তুই কিছু বলছিস না কেন? কি বলবো আমি? থাক, এখানে লজ্জা পেয়ে লাভ নাই। আর আমরা সবাই ক্লাসমেট, তাই প্লিজ কিছু বলেন, না হলে ওরা তোকে পচাতেই থাকবে। তোরা কথা বল, আমার কাজ আছে, আমি যাই। বলেই জয়া চলে গেল। ওরা সবাই হাসাহাসি করতে লাগলো জয়ার শরম পাওয়া দেখে। দুপুরে বিয়েটা হয়ে গেল। বিকেলের দিকে জয়াকে নিয়ে রওনা দিলাম ঢাকায়।
রাত 11টায় এসে পৌঁছালাম বাসায় কাজের বুয়া আর রতন চাচা মিলে বাসাটা মোটামুটি সাজিয়েছে। আমি রুমে এসে ফ্রেশ হয়ে নিশাদদের সাথে চলে গেলাম ছাদে। আম্মু খাবার রেডি করতে লাগলো। আধা ঘন্টা পর আম্মু খেতে ডেকে গেল। খাওয়া দাওয়া শেষ করে নিশাদ, ফারিয়া আর সিয়ামকে নিয়ে রুমে বসে বসে গল্প করতে লাগলাম। 10 মিনিট পর আম্মু জয়াকে নিয়ে রুমে আসলো। কিরে তোরা এখানে কি করিস? যা নিচে যা, ওইখানে তোদের রুম। যাচ্ছি। আর চিন্তা করো না আন্টি, তোমার ছেলেকে নিয়ে যাব না। যা গিয়ে বস তোরা, আমি আসতেছি। ওকে। তারপর নিশাতেরা চলে গেল নিচে। আম্মু জয়াকে রুমে দিয়ে চলে গেল। আমি খাটে চুপচাপ বসে রইলাম। আম্মু চলে যাওয়ার পর জয়া দরজা লাগিয়ে দিল। দরজা লাগিয়ে দিয়ে ঘুমটা খুলে ফেলে দিয়ে এত বড় চাদরটা সেই দুপুর থেকে মাথায় দিয়ে রেখেছি। মানুষ কিভাবে পারে এইভাবে দিয়ে রাখতে? তুই পারিস না বলে কি সবাই পারবে না এমন কোনো কথা আছে নাকি? তা তুই কি খাটে ঘুমাবি নাকি নিচে? মানে বুঝছিস নাই? শোন, আমি এখনো বাচ্চা মেয়ে, তাই স্বামীর অধিকার খাটাতে আসবি না। সময় হলে আমিই তোকে বলবো। ওকে। আর হ্যাঁ, চাইলে তুই খাটে আমার সাথে থাকতে পারিস, তবে কোনো রকম চালাকি করার চেষ্টা করতে পারবি না। যদি করিস তাহলে নিচে শোয়াবো, বলে দিলাম। আর কোনো শর্ত আছে তোর? না, কেন? আচ্ছা, বিয়ে কি তুই আমাকে করেছিস নাকি আমি তোকে বিয়ে করেছি? তুই আমাকে করেছিস আর আমি তোকে করেছি। আচ্ছা বাদ দে সব, অনেক রাত হয়ে গেছে, ঘুমালে ঘুমাতে পারিস, আর তুই না ঘুমালে আমাকে ঘুমাতে দে। তোকে ঘুমাতে না করেছি নাকি? তুই ঘুমা। ধন্যবাদ বলেই শুয়ে গেলাম। শুয়ে শুয়ে ভাবতে লাগলাম যে অন্য 10টা লোকের মতো আমার আর বউয়ের ঘুমটা তোলে তার মায়াবী মুখটা দেখা হলো না। অন্যদের মতো আমার বউ আর সালাম করলো না। যাক, তাও মেনে নিলাম। কিন্তু সব থেকে আলাদা ব্যাপার হলো বাসর রাতে জয়ার শোনানো কথাগুলো। এসব কথা ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গেলাম তা নিজেও জানি না। সকালে চোখ খুলে দেখি বাইরে রোদ উঠে গেছে, কিন্তু বুকে ভারী কিছু দিয়ে চাপ দিয়ে রেখেছে এমনটা মনে হলো। তাকিয়ে দেখি জয়া শুয়ে আছে, এখনো ঘুমাচ্ছে। তাই জয়াকে আস্তে করে ডাক দিলাম। জয়া ঘুমের মাঝে বলে উঠল, কি হলো, এত সকালে ডাকতেছিস কেন? কোথাও শুনেছিস নতুন বউ সকাল 7টা পর্যন্ত ঘুমাতে? কি, 7টা বেজে গেছে? জয়া চোখ খুলে তাকালো, তারপর নিজের উপস্থিতি আমার বুকে পেয়ে লাফ দিয়ে উঠে বসলো। তাই আমি বলে উঠলাম, কি হলো, কাল রাতে তো নিজেই গর্ব করে বলতেছিলি আমি যেন স্বামীর অধিকার খাটাতে না যাই, আর রাত না যেতে এভাবে জড়িয়ে ধরে বসে রইলি। ঘুমের মাঝে চলে গিয়েছিলাম, সরি। এখন ফ্রেশ হয়ে নিচে যা, তাড়াতাড়ি দেখ গিয়ে সবাই কি করতেছে। যাচ্ছি। বলেই জয়া ফ্রেশ হতে চলে গেল। আমি আবার দিলাম একটা ঘুম ভাঙলো জয়ার ডাকে। কিরে, নাস্তা করবি না? নিচে সবাই বসে আছে তোর জন্য। তোরা গিয়ে শুরু কর, আমি আসছি একটু পর। তাড়াতাড়ি আয়। বলেই জয়া চলে গেল। আমি উঠে ফ্রেশ হয়ে নিচে গিয়ে নাস্তা করে রুমে চলে আসলাম। রুমে বসেছিলাম, তখন নিশাতেরা আসলো। মনে মনে ভাবতে লাগলাম নিশ্চয়ই মজা ওড়াতে চলে আসছে ওরা, পারেও বটে। তখনই সিয়াম বলে উঠল, কি রাজ, কেমন কাটলো বাসর রাত? জীবনের সবচেয়ে স্মরণীয় দিন কাটলো আমার। তাই নাকি? তা জয়া নিশ্চয়ই অনেক আদর দিয়েছে, তাই না? জীবনের আদর দিয়েছে। তাই নাকি? তা কেমন সার্ভিস দিল? ফারিয়া, আমি মাঝে মাঝে ভাবনায় পড়ে যাই তুই ছেলে না মেয়ে। মেয়ে ছিলাম, কিন্তু তোদের সাথে চলতে চলতে ছেলে হয়ে গেছি। মাঝে মাঝে তোদের কথা শুনে আমিও কোনো মেয়েকে নিয়ে মাঝে মাঝে স্বপ্ন দেখি। এখন আমি যা জিজ্ঞেস করেছি তার উত্তরটা দে। সার্ভিস তো দেয় নাই, তবে কিছু রোমান্টিক কথা বলেছে। তাই নাকি? তা কি বলেছে? বলেছে যে আমি এখনো বাচ্চা, তাই স্বামী সাজতে আসবি না, আর এক খাটে থাকলে চান্স নিবি না বলে দিলাম। কি না জি। জয়া এমন কথা বলবে বিশ্বাস হয় না আমার। কি মিষ্টি একটা মেয়ে। ওর সুন্দর চেহারাটা দেখে এসব বলছিস, আর আমি ওর চঞ্চল মনটা দেখেছি। আচ্ছা, একটা কথা বলতো। কি? তুই ওই বাসা থেকে পালিয়ে গেলি রিয়ার সাথে দেখা করবি বলে, কিন্তু তুই আবার ফিরে গেলি, কাহিনী কি? ভালো কথা মনে করেছিস নিশাত। তুই কাহিনী কি বলতো? আমি দুজনকেই বিয়ে করেছি। মানে? নিশাত আর ফারিয়া একসাথে বলে উঠলো। তখন পাশ থেকে সিয়াম বলে উঠলো, রিয়া কালকে রাজকে কল দেওয়ার জন্য সিমটা চালু করছিল, আর তখনই আমার কাজিনের কাছে তার লোকেশন চলে যায়, আর উনি আমাকে লোকেশনটা শেয়ার করেন। তারপর আমি বুঝে যাই যে রাজ কেন কালকে বাসায় ফিরে এসেছে। ও, তার মানে? বাহ, রাজকে কি ঘুরালো এতটা দিন। যাক, অবশেষে ধরা খেয়েই গেল। তবে আমি এখন প্রতিশোধ নিতে চাই। মানে? 7 দিন আমাকে প্যারা দিয়েছে, আমিও তাকে কয়েক মাস প্যারা দিতে চাই। তোরা সঙ্গ দিবি কিনা বল। আমরা তো সব সময় তোর সাথে আছি, কিন্তু কিভাবে প্রতিশোধ নিবি এটা আগে বল। আমাকে একটু ভাবতে দে, আর তোরাও একটু ভাব, উপায় পেলে বলবি। ওকে।
তারপর সবাই কিছুক্ষণ চুপ করে ভাবতে লাগলাম কিভাবে নিব, ভেবেই পাচ্ছিলাম না। তখনই ফারিয়া বলে উঠল, রাজ, আমি একটা উপায় পেয়েছি। বল শুনি কি উপায়। শোন, আমরা একটা ফেক রিয়া সাজিয়ে তার সাথে তুই মিথ্যা নাটক করতে থাকবি, আর এদিকে উনি চলবে আর পুড়বে। গ্রেট আইডিয়া। সব ঠিক আছে, কিন্তু এই ফেক রিয়াটা হবে কে? আরে চিন্তা করিস না, আমার একটা কাজিন আছে, আমাদের বাসায় থাকে। সে দেখতেও সুন্দর, তার উপর আবার অ্যাক্টিং ভালো পারে। তুই আসলে একটা চিজ। মানুষের উপকারের চেয়ে ক্ষতিটা কিভাবে করতে হয় তা খুব ভালো করে জানিস, আর এমন লোক টিমে থাকা দরকার। ওই তুই চুপ কর, আসছে আমারে বলতে। ওকে, তুই কথা বলে দেখ, কালকে বিকেলে আমি পুরনো বাড়িতে আসব, ওইখানে কথা হবে। ওকে। তারপর সবাই যার যার মতো বসে বসে মজা করতে লাগলাম। আর এদিকে জয়া আম্মুর সাথে রান্না শিখতে ব্যস্ত। এত বড় হয়ে গেছে এখনো রান্না শিখে নাই। যাক, মামাদের আদরের মেয়ে, তাই আম্মু জয়াকে তার শিষ্য বানিয়ে নিল। দুপুরে খাওয়া দাওয়া করে সিয়ামেরা চলে গেল। আমি রুমে বসে মোবাইল টিপতে লাগলাম। কিছুক্ষণ পর জয়া রুমে আসলো, এসেই চারদিকে চার হাত পা ছড়িয়ে শুয়ে পড়ল। আমার দিকে তাকিয়ে হালকা করে একটা হাসি দিল। কি হলো, দাঁত বাহির করে আছিস কেন? তোকে একটা কাজ করে দিতে হবে। কি কাজ? আমার মাথাটা ব্যথা করতেছে, একটু টিপে দিবি প্লিজ? আর কাউকে পেলি না এটা বলার জন্য যে আমি যে তোর স্বামী, সেটা ভুলে গেলি নাকি? চুপ কর, আর যা বলছি তা কর। আসছে স্বামী হইতে, তাড়াতাড়ি মাথার একটু টিপে দে। আর এই বাসাতে আঙ্কেল আন্টি ছাড়া তো তুই আছিস, তাহলে আর কাকে বলবো? ওকে, কিন্তু বেশি নড়াচড়া করতে পারবি না, ঠিক আছে? আমি গিয়ে দেয়ালের সাথে পিঠ ঠেকিয়ে ধাক্কা দিয়ে বসলাম। ওকে। জয়া বালিশ নিয়ে আমার কোলে রাখলো, তারপর সেটার উপর শুয়ে পড়ল। আমি আস্তে আস্তে জয়ার মাথাটা টিপে দিতে লাগলাম। তখনই জয়া বলে উঠল, রাজ, তুই যে বউয়ের সেবা করতেছিস সেটা আঙ্কেল আন্টি জানলে কি করবে? প্রথমত তুই আমাকে দিয়ে তোর সেবা করাচ্ছিস, শুনলে তোকে তোর বাসায় পাঠিয়ে দিবে, তারপর আবার আমাকে বিয়ে করাবে। চুপ শয়তান, আবার বিয়ে করবে? শখ কি ওনার? কেন, আরেকটা বিয়ে করলে তোর কি সমস্যা? আরেকটা বিয়ে করলে ওই বউটা আমাকে আদর করবে, আরো কত কিছু। আর আমি তোকে এমন মার মারবো যে জীবনে আর আদর খাওয়ার নাম নিবি না। রাখ, আব্বু আম্মুকে তোর গুন্ডি স্বভাবের কথাটা বলবো আজকেই। যা গিয়ে বলে দেখ, আঙ্কেল আন্টি বিশ্বাস করবে না। ওই, আমার আব্বু আম্মু তোর আঙ্কেল আন্টি লাগে বিয়ের পরেও? আমার যখন যেটা মন চাইবো তখন সেটাই বলবো, তাতে তোর কোনো সমস্যা? তোর কপাল ভালো এই বাসার বউ হয়ে এসেছিস, না হলে ওই ছেলেটার সাথে বিয়ে হলে বুঝতি কত ধানে কত চাল। এখানে লেখা ছিল তাই এখানে হয়েছে, আর বেশি কথা না বলে মাথা টেপ। আমার হাত ব্যথা করতেছে, আমি আর পারবো না। আর একটু টিপে দে না প্লিজ, ঘুম চলে আসছে। ওকে, কিন্তু তার বিনিময়ে আমি কি পাবো? কি বিনিময় নিবি বল? আমাকে আর জ্বালাতে পারবি না আজকে। ওকে। তারপর আবার জয়ার মাথাটা টিপে দিতে লাগলাম। কিছুক্ষণ পর জয়া ঘুমিয়ে গেল। আমি ওর মুখটার দিকে তাকিয়ে ভাবতে লাগলাম যে এই ঘুমন্ত চেহারাটা দেখে মনে হয় না মেয়েটা এত চঞ্চল, তবু কেন জানি এত ভালো লাগে। এসব ভাবতে ভাবতে দেয়ালে ধাক্কা দেওয়া অবস্থায় আমিও ঘুমিয়ে গেলাম। কখন তা নিজেও জানি না। ঘুম ভাঙলো আম্মুর ডাকে, তাকিয়ে দেখি আম্মু সামনে দাঁড়িয়ে আছে। কিরে, সন্ধ্যা হয়ে গেছে, উঠবি না? হুম। তা রোমান্স করতে করতে একেবারে ঘুমিয়ে গেলি? মানে? নিচে তাকিয়ে দেখ। নিচে তাকিয়ে দেখি জয়া আমার কোলে শুয়েই ঘুমিয়ে রয়েছে। আম্মুকে বললাম, তুমি এটাকে রোমান্স করেছি ভাবতেছো? তোমার ভাইয়ের মেয়ে আমাকে দিয়ে তার মাথা টিপিয়েছে। তো কি হয়েছে? আচ্ছা, এমন মেয়েকে আনতে পারলে না যে আমার একটু সেবা করবে? চুপ কর, কালকে মেয়েটা এসেছে আর আজকে খুঁট ধরা শুরু করেছিস? তুই তোর বাবার বা বংশের একটা নৌকো ফেলবি। এখানে আব্বু আর আমার বংশ আসলো কোথা থেকে? তোর বাবা আর তোর দাদু সারা জীবন আমার খুঁট ধরে এসেছে, আর এখন তুই আমার ভাইয়ের মেয়েটাকে নিয়ে পড়েছিস খুঁট ধরতে? তোরা ভালো হবি কবে বলতো? আম্মু, আমার ভুল হয়েছে। তোমার ভাইয়ের মেয়েকে নিয়ে এখন যাও, আর মহারানীকে উঠিয়ে তোমার সাথে নিয়ে যাও। তোর বউ তুই নিয়ে আয়, আমি গেলাম। বলেই আম্মু সুরসুর করে রুম থেকে চলে গেল। তখনই উঠে বসে আমাকে বলল, কিরে, বিচার দিয়ে লাভ হলো না? হবে কিভাবে? তোর মতে তেরা, তার উপর আবার তার বংশের মেয়েকে নিয়ে বলেছি, শুনবে কে? এটাকেই বলে পাওয়ার। যা রেডি হয়ে নিচে আয়, আমি গিয়ে দেখি কি রান্না করবে আন্টি। যা তুই, আমি পরে যাব। ওকে, সেটা তোর ইচ্ছা। বলেই ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হতে। আমি উঠে বসে বসে মোবাইল টিপতে লাগলাম। জয়া ফ্রেশ হয়ে নিচে চলে গেল।
রাতে খাওয়া দাওয়া করে রুমে এসে বারান্দায় বসে রইলাম। তখনই পিছনে কেউ এসে দাঁড়ালো। তাকিয়ে দেখি জয়া দাঁড়িয়ে আছে। কি হলো, এখানে এসেছিস কেন? এমনি মন চাইতেছে। কেন, তোর কোনো সমস্যা আছে নাকি এখানে আসলে? আরে না, এটা তো আপনাদের রাজত্ব, আপনারা যেখানে মন চাই যেতে পারবেন। এখন রুমে আয়, ঘুমাবি। তুই গিয়ে ঘুমা, আমি একটু পরে আসবো। ওকে, তাহলে চল দুজনে গিয়ে একটু ছাদে হেঁটে আসি। না, কেন? ভালো লাগতেছে না। কোনো সমস্যা? না, তেমন কিছু না। তুই গিয়ে শুয়ে পড়, আমি একটু পরে আসতেছি। ওকে। জয়া চলে গেল। আমি ফোনটা বের করে টিপতে লাগলাম। তারপর হালকা করে চোখে ঘুম আসলে রুমে গিয়ে ঘুমিয়ে গেলাম। সকালে জয়ার ডাকে ঘুম ভাঙলো। তাকিয়ে দেখি সামনে কফির মগ নিয়ে দাঁড়িয়ে আছে। উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে নিলাম। তারপর আবার রুমে এসে নিশাদদের সবাইকে বলে দিলাম বিকেলে দেখা করার কথা। বিকেলে রেডি হয়ে চলে গেলাম সেই আড্ডা দেওয়ার পুরনো বাড়িতে। এসে দেখি সবাই বসে আছে আমার আগেই। ফারিয়ার কাজিনকে দেখলাম, দেখতে অনেক সুন্দর। তারপর ওর মোবাইল নাম্বার নিয়ে রিয়া দিয়ে সেভ করে নিলাম। ফারিয়া, ওকে সবকিছু বুঝিয়ে দিয়েছিস তো নাকি? সবকিছু বলে দিয়েছি, তুই দেখবি এখনো কেমন অ্যাক্টিং করে। ওকে, তাহলে কাল সকাল ঠিক 6টায় আপনি আমাকে কল দিবেন। তখন জয়া ফোন ধরবে। তারপর কি বলতে হবে তা তো আপনি জানেনই। চিন্তা করবেন না। তারপর আরো কিছুক্ষণ গল্প করলাম সবাই মিলে। প্রায় সন্ধ্যার দিকে বাসায় আসলাম। এসে দেখি আব্বু আম্মু আর জয়া বসে বসে গল্প করতেছে। আমি রুমে গিয়ে ফ্রেশ হতে ওয়াশরুমে চলে গেলাম। বাহিরে এসে দেখি জয়া দাঁড়িয়ে আছে। ইরে, নিচ থেকে চলে আসলি? তা তুই এতক্ষণ কোথায় ছিলি? নিশাদদের সাথে দেখা করতে। ও আচ্ছা। এভাবে রাতটা কেটে গেল। সকালে মোবাইলের আওয়াজে ঘুম ভাঙলো। তাকিয়ে দেখি ফোন বাজতেছে, তাই আবার চোখ বন্ধ করে শুয়ে রইলাম। কিছুক্ষণ পর জয়ার ঘুম ভাঙলো। তারপর আমাকে হালকা করে ধাক্কা দিয়ে বলল, ওই রাজ, তোর ফোন বাজতেছে। আমি কোনো কিছু না বলে চুপচাপ শুয়ে রইলাম। আমি জানি জয়া বিরক্ত হয়ে নিজেই ফোনটা ধরবে। কিছুক্ষণ পর হঠাৎ জয়া বিরক্ত হয়ে ফোনটা ধরে বলল, হ্যালো, কে? ওই পাশে রিপ্লে শোনা যাচ্ছে না, তাই চুপ করে জয়ার কথাগুলো শুনতে লাগলাম। আপনি রিয়া মানে? কোন রিয়া? রাজের ফ্রেন্ড নাকি? আপনি মজা করেন আমার সাথে? আপনাকে রাজ ভালোবাসতো মানে? রাজ যে মেয়েকে ভালোবাসতো সেটা তো আমি। আপনি কে? ওই, মজা করেন আমার সাথে? আর আজকে ফোন দিতে যাব কেন আমি? আপনি আমার সাথে কথা বলেন। ওই, আমি হলাম রাজের স্ত্রী। এবার বলেন কি বলবেন। এবার আমি হালকা নড়ে উঠলাম। তারপর আস্তে আস্তে চোখ খুলে তাকালাম। দেখি জয়ার মুখ রাগে লাল হয়ে আছে। চোখে ঘুমের আর কিছুই জানি না এমন ভান ধরে বললাম, কি হয়েছে? জয়া কে ফোন দিয়েছে? আরে, মেয়েটা বলে তার নাম নাকি রিয়া। কি? রিয়া ফোন দিয়েছে? এদিকে দে ফোনটা। বলেই জয়ের হাত থেকে ছো মেরে ফোনটা নিয়ে নিলাম। তারপর জয়াকে শুনিয়ে বলতে বলতে বারান্দায় চলে গেলাম। রিয়া, কেমন আছো তুমি? ভাইয়া, জয়া কি বেশি রেগে আছে? ভালো আছি। তো তোমার এতদিন পরে আমার কথা মনে পড়লো? রাজ ভাইয়া জয়াকে আপনার আশেপাশে? খুব রাগ করেছি তোমার উপর। ও, তা এবার কি করব আমরা? শোনো রিয়া, আমি আজকে তোমার সাথে দেখা করব। তুমি বিকেলে আমার সাথে দেখা করতে পারবে? মানে? শুনো তাহলে, আজকে বিকেলে আমি তোমার সাথে দেখা করতেছি, ঠিক আছে? ওকে, কিন্তু কোথায়? তুমি বড় পুকুরের পাড়ে চলে আসো। ওকে, কিন্তু ফারিয়াকে সাথে নিয়ে আসবো ভাইয়া। অবশ্যই। ওকে, তাহলে রাখি এখন ভাইয়া। ওকে, বাই। তারপর হাসতে হাসতে রুমে ঢুকলাম। তাকিয়ে দেখি জয়া রাগী চোখে তাকিয়ে আছে। তাই জিজ্ঞাসা করলাম, কি হলো, এভাবে তাকিয়ে আছিস কেন? কে ফোন দিয়েছিল? আরে, রিয়া ফোন দিয়েছিল। কেন, রিয়া তোকে কেন ফোন দিয়েছে? আর এখন তোকে দিয়ে ওর কাজ কি? আসলে রিয়া আমার সাথে দেখা করতে চাইতেছে, তাই আজ বিকেলে দেখা করতে যাব। কি? তুই এখন তার সাথে দেখা করে কি করবি? আরে, যার সাথে এতদিন কথা বললাম তাকে না দেখলে কি হয়? ওই, তুই যার সাথে কথা বলেছিস সেটা ওই রিয়া নয়। মানে? তার মানে তুই দেখা করতে যাবি, তাহলে আমিও তাকে দেখতে যাব। কেন, তুই গিয়ে কি করবি? তোর সেই রিয়াকে দেখব। জয়া দাঁতে দাঁত চেপে কথাটা বলল, তোর দেখা লাগবে না, আমি একাই যাব। কেন, তুই কি ওই মেয়ের সাথে ডেটিং করতে যাবি নাকি যে আমি গেলে তোর সমস্যা? তোর থেকে যদি সুন্দর হয় তাহলে তো ডেটিং এ যাবই। জয়া আর কিছু না বলে এবার আরো রেগে লাল হয়ে গেল। আর কিছু না বলে ঠাস করে গালে একটা চড় বসিয়ে দিল। আমি হা হয়ে গেলাম। তখনই রাগী লুক দিয়ে আমাকে বলে উঠল, তুই শুধুই আমার,
আর বিকেলে আমিও তোর সাথে যাব, কথাটা মনে থাকে যেন। বলেই রাগী লুক নিয়ে রুম থেকে বেরিয়ে গেল। আমি হা হয়ে এখনো তাকিয়ে আছি আর মনে মনে ভাবতে লাগলাম, এই জন্যই গুরুজনেরা বলে মেয়েদের বেশি রাগিও না, তাহলে কপালে খারাপ কিছু থাকে। আর আমার বেলায় খারাপটা গালে এসে পড়লো। এসব ভাবতে ভাবতে খাটে গিয়ে শুয়ে গেলাম। ঘুমটা ঠিকভাবে হয়নি, তাই ভাবলাম আরেকটু ঘুমিয়ে পূরণ করে নেই। তারপর আর কি, মনে মনে হাসতে হাসতে হারিয়ে গেলাম ঘুমের অতল গভীরে। ঘুম ভাঙলো গালে কারো নরম হাতের ছোঁয়ায়। চোখ খুলে তাকিয়ে দেখি জয়া পাশে বসে আছে আর চরমারা গালটায় হাত বুলিয়ে দিচ্ছে। আমাকে সজাগ হতে দেখে জয়া হালকা একটু নড়ে বসলো, তারপর নিচ থেকে বলে উঠলো, সরি রাজ, আসলে তখন থেকে কি হয়ে গিয়েছিল তা নিজেও জানি না। বললাম তো সরি, এবার উঠে আয়, নাস্তা করবি। আমার খেতে মন চাইতেছে না, তুই যা এখন। দেখ সরি বললাম তো, আয় এবার, আর হবে না বলছি। আর দোষ তোরও আছে। আমি আবার কি করলাম? তুই এত উল্টাপাল্টা কথা বলিস কেন? তাই তো রাগ উঠে গিয়েছিল। তাই বলে নিজের স্বামীকে চর মারবি? আচ্ছা যা, আর হবে না, এবার তো আয়, নাকি তোকে কোলে করে নিয়ে যাব। থাক, লাগবে না, তুই যা, আমি আসতেছি। ওকে। বলেই জয়া চলে গেল। আমি উঠে ফ্রেশ হয়ে নাস্তা করতে চলে গেলাম। নাস্তা করে এসে রুমে এসে ফারিয়াকে কল দিলাম। রাজ বল। শোন, বিকেলে জয়াও আসবে আমার সাথে, তাই ওই মেয়েটাকে সবকিছু বুঝিয়ে দিস আর তুইও আসিস, তবে দূরে কোথাও থেকে নজর রাখিস। ওকে, কিন্তু জয়া যদি কোনো কিছু জিজ্ঞাসা করে, যেমন কবে থেকে রিলেশন অথবা তুমি যে রিয়া, তার প্রমাণ দেখাও, এরকম কিছু বললে? আরে ওই মেয়েটাকে বলে দিবি যে 1 বছর ধরে রিলেশন ছিল আর প্রমাণ হিসেবে আমাকে জিজ্ঞাসা করতে বলবি। ওকে, তাহলে রাখি, বাই। ফারিয়া শোন শোন। বল, কি বলবি? আচ্ছা, তোর কাজিনের নামটা কি? প্রিয়া। কেন, তুই জানিস না? জানলে কি তোরে জিজ্ঞাসা করতাম। এখন ফোন রাখ। ওকে, বাই। ফারিয়া ফোনটা কেটে দেয়। আমি গিয়ে বারান্দায় বসে রইলাম। বিকেলে জয়া আর আমি রেডি হয়ে গেলাম সেই পুরোনো বাড়িতে। গিয়ে দেখে ওই মেয়েটা বসে আছে। আমি না চেনার ভান ধরে বললাম, আপনি কি রিয়া? তুমি নিশ্চয়ই রাজ। উনি কে? জয়াকে দেখিয়ে বলল, প্রিয়া। ও হলো আমার ফ্রেন্ড। ও হাই, আমি রিয়া। জি, আমি জয়া। ও আসেন, বসেন। তারপর আমরা 3 জন বসে বসে গল্প করতে লাগলাম। জয়াকে পাত্তা না দিয়ে আমি আর প্রিয়া কথা বলতেছি। তখনই প্রিয়া হঠাৎ বলে উঠল, আচ্ছা, সকালে একটা মেয়ে ফোন ধরে বললো সে নাকি তোমার স্ত্রী। তুমি কি বিয়ে করে ফেলেছো? আরে না, ওইটা হলো আমার কাজিন, এমনিতেই মজা করে বলেছে, তুমি কিছু মনে করো না প্লিজ। ও আরে, সমস্যা নেই। আর চোখে জয়ার দিকে তাকিয়ে দেখি মেয়েটা রেগে একদম আগুন হয়ে গেছে, যা বলার মতো না। আমি সেদিকে পাত্তা না দিয়ে আবার প্রিয়ার সাথে কথায় মন দিলাম। হঠাৎ করে এক পর্যায়ে জয়া আমাকে ডাক দিয়ে বলে উঠল, রাজ, আমাকে একটা আইসক্রিম এনে খাওয়া। তুই নিজে গিয়ে নিয়ে আয়, আমি এখন ব্যস্ত আছি। তোকে আনতে বলেছি, তুই যা, আমি এই ফাঁকে একটু রিয়ার সাথে কথা বলে নেই। জয়ার দিকে তাকিয়ে দেখি পরিস্থিতি ভয়াবহ, তাই আর কথা না বলে চলে গেলাম আইসক্রিম আনতে। 5 মিনিট পর আইসক্রিম নিয়ে এসে দেখি জয়া একাই বসে আছে, প্রিয়া নেই। তাই জয়াকে জিজ্ঞেস করলাম, কি রে, রিয়া কোথায়? ওর একটা ফোন আসলো, তারপর উঠে চলে গেল। সত্যি বলছিস তো? আমি তোর সাথে মিথ্যা বলতে যাব কেন? আচ্ছা, পরে আমি সব জানতে পারবো। আর চল বাসায় যাই, এমনিতেই দেরি হয়ে যাচ্ছে। কোথায়? এতক্ষণ যে ওই রিয়া মেয়েটার সাথে কথা বললি, তখন তো তোর দেরি হচ্ছিল না, আর এখন সে চলে যাওয়াতে এত ছটফট করছিস কেন? আরে না। আচ্ছা, রিয়াকে তোর কেমন লাগলো? জয়া এবার রাগ দেখিয়ে উঠে চলে গেল গাড়ির কাছে। আমি মনে মনে ভাবতে লাগলাম, যাক, আঘাতটা জায়গা মতো লেগেছে। এবার বুঝো কত ধানে কত চাল। আমিও জয়ার পিছন পিছন গাড়িতে গিয়ে বসলাম। কি রে, এইভাবে চলে এলি কেন? বাসায় চল, তারপর তোকে সব বলবো। ওকে। তারপর বাসায় এসে আমি রুমে এসে ফ্রেশ হয়ে নেই। তারপর বসে বসে মোবাইল টিপতেছিলাম। তখনই জয়া সামনে এসে দাঁড়ালো, তাই জিজ্ঞেস করলাম, কি রে, কিছু বলবি? এখন বলবো না, করে দেখাবো। মানে? তোর মানের গুষ্টি কিলাই কুত্তা। বলেই গলা চেপে ধরে খাটে শুইয়ে দিয়ে আমার বুকের উপরে উঠে বসলো। তাই জিজ্ঞাসা করলাম, কি হলো, মারতেছিস কেন? আমি তোর কি লাগি? এক হিসেবে কাজিন, আরেক হিসেবে বউ কেন? কাজিন মানে? এখনো কি তোর কাজিন আছে নাকি আমি? না, কিন্তু এসব বলতেছিস কেন? তুই ওই মেয়েটার সামনে আমাকে তোর ফ্রেন্ড বললি কেন? আমি কি তোর ফ্রেন্ড হই? আরে আমার ময়না পাখি, আমি যদি তখন রিয়াকে বলতাম যে তুই আমার বউ, তাহলে কি সে আমার সাথে কথা বলতো? কথা না বললে কি হতো এমন তোর? বলেই জয়া আরো জোরে চাপ দিয়ে ধরলো, তাই শ্বাস ফেলতে কষ্ট হচ্ছিল। তাই জয়াকে বললাম, আরে শ্বাস ফেলতে কষ্ট হচ্ছে, প্লিজ ছাড়।
কোনো ছাড়াছাড়ি নাই, আগে বল এইসব বাদ দিবি কি না? আর ওই মেয়েটা আসলে রিয়া না? মানে? তুই যে রিয়া নামের মেয়েটার সাথে কথা বলতি, ওইটা আমারই একটা আইডি। ওই মেয়েটা নিশ্চয়ই কোনো মতলব আছে। তোর সহ্য হচ্ছে না তাই তো এসব বানিয়ে মিথ্যে বলতেছিস। আমি তোকে বিশ্বাস করি না, ভিতরে ভিতরে জ্বলতেছিস তাই না? আমাকে বিশ্বাস কর, আমি সত্যিই বলছি। আর মেয়েটার সাথে তোর এমন কি সম্পর্ক যে আমাকে জ্বলতে হবে? রিয়াকে আমি ভালোবাসি তাই এসব বলতেছিস। তবে এসব বলে লাভ নেই। জয়া আর কিছু না বলে বুক থেকে নেমে গেল। জয়ার মুখের দিকে তাকিয়ে দেখি মুখটা কেমন ফ্যাকাশে হয়ে গেছে। আমি কিছু বলে ওঠার আগেই রুম থেকে বেরিয়ে চলে গেল। রাতে খাওয়া দাওয়া করে রুমে এসে শুয়ে রইলাম, কিন্তু জয়া রুমে আসতেছে না। এক পর্যায়ে নিজের অজান্তেই ঘুমিয়ে গেলাম। ঘুম ভাঙলো হালকা আওয়াজে। ভালো করে খেয়াল করে বুঝলাম কেউ ফুপিয়ে কান্না করতেছে। মোবাইলে সময় দেখি প্রায় 2টা বাজতেছে। এমন সময় কে কান্না করতেছে? পাশে তাকিয়ে দেখি জয়া উল্টো দিকে মুখ করে শুয়ে আছে। আমি আস্তে করে জয়াকে ডাক দিয়ে বললাম, জয়া কি হয়েছে তোর? জয়া কোনো রিপ্লাই না দিয়ে চুপচাপ শুয়ে রইল। আমি কিছুক্ষণ সজাগ থাকার পরে আর কোনো শব্দ হচ্ছিল না, তবে বুঝতে পেরেছিলাম জয়া কান্না করতেছিল। আমাকে জ্বালিয়েছে অনেক, এবার নিজে একটু কেঁদে দেখুক কেমন লাগে। কাল সকালে সব ঠিক হয়ে যাবে। আমি কি বেশি কিছু করতেছি নাকি যা করতেছি তা কি সব ঠিকই হচ্ছে? এসব ভাবতে ভাবতে আবার ঘুমিয়ে গেলাম। সকালে ঘুম ভেঙে তাকিয়ে দেখি জয়া পাশে নেই। আমি উঠে ফ্রেশ হয়ে চলে গেলাম নাস্তা করতে। জয়া সবকিছু সাজাচ্ছে, আমাকে দেখেও না দেখার ভান ধরে রইল। তারপর সবাই নাস্তা শেষ করে ফেললাম। আমি রুমে এসে বসে বসে গল্পের বই পড়তে লাগলাম। জয়া রুমে আসতেছে না। অন্যদিন তো এ সময় রুমে এসে কতক্ষণ ঝগড়া করে যেত। আজকে কি হলো? যাক, দুপুরে খাওয়া দাওয়া করে আমি রুমে বসেছিলাম, তখনই জয়া রুমে আসলো। যাক, মনে একটু শান্তি আসলো। কিন্তু আমার সাথে কোনো কথা না বলে নিজের কাপড় নিয়ে চলে গেলে ওয়াশরুমে আমি তাকিয়ে রইলাম জয়ার দিকে। ওয়াশরুম থেকে বেরিয়ে আবার রেডি হয়ে চলে গেল নিচে। না, এবার মনে হয় বেশি করে ফেলেছি। আর এত অভিমান মেয়েটার আগে তো জানতাম না। যাক, বিকেলে রেডি হয়ে বাইরে চলে গেলাম নিশাদদের সাথে দেখা করতে। সন্ধ্যায় বাসায় আসলাম। রুমে ঢুকে দেখি জয়া ঘুমিয়ে আছে, তাই আর রুমে না ঢুকে ড্রয়িং রুমে গিয়ে বসে রইলাম। কারণ আমি এখন রুমে গেলে জয়ার ঘুম ভেঙে আমাকে দেখলে বেরিয়ে চলে আসবে, তাই ড্রয়িং রুমে বসে থাকি তাতেই ভালো। তবে একটা জিনিস খেয়াল করেছি যে জয়া হয়তো কান্না করেছে, তাই ওর নাক মুখ সবকিছু হালকা অস্বাভাবিক হয়ে আছে। রাত 8টার দিকে জয়া ড্রয়িং রুমে আসলো আর আমাকে দেখেই রান্নাঘরে চলে গেল। আমি রুমে চলে আসলাম, এসে ফ্রেশ হয়ে বসে রইলাম কিছুক্ষণ। রাতে খাওয়া দাওয়া করে কালকের মতো আবার রুমে এসে বসে রইলাম, কিন্তু জয়া আসার নাম নেই। একসময় ঘুমিয়ে গেলাম, কিন্তু আবার গতকালকের মতোই ঘুমটা ভেঙে গেছে। আজকেও জয়া কান্না করতেছে, তাই ভাবতে লাগলাম না, এভাবে জয়াকে কাঁদানোটা ঠিক হবে না। তাই বেশি কিছু না ভেবে জয়াকে হালকা করে পিছন থেকে জড়িয়ে ধরলাম। জয়া কিছু না বলে উঠে সোফায় গিয়ে শুয়ে পড়ল। বুঝলাম কালকের দিনে সবকিছু ঠিক করতে হবে, এখন আর কিছু বলে লাভ নেই। সকালে ঘুম ভেঙে দেখি জয়া আমার আগেই উঠে চলে গেছে, তাই উঠে ফ্রেশ হয়ে নিলাম। গতকালকের মতোই আচরণ, তাই নাস্তা করে এসেই নিশাদদের গ্রুপে আসতে বলে দিলাম। তারপর ওদের সবাইকে কথাগুলো আর জয়ার এই 2 দিনের আচরণের সবগুলো কথা খুলে বললাম। সবাই চুপ করে শুনলো। তারপর সিয়াম বলে উঠল, দেখ রাজ, যা হয়ে গেছে তা তো শেষই। এখন জয়াকে মানিয়ে নে আর সবকিছু বলে দে। রাজ, আমারও তাই মনে হয়। কিন্তু মহারানী তো কথা বলার সুযোগই দেয় না, সবসময় এড়িয়ে চলে। আরে একসময় রুমে আসলে চেপে ধরে সব কিছু বলবি, তারপর দেখবি বুঝবে। ওকে, দেখি কি করা যায়। তারপর ফোন রেখে দিয়ে ভাবতে লাগলাম কিভাবে কি করা যায়। অবশেষে মাথায় একটা বুদ্ধি আসলো, তবে এটা আপনাদের এখন বলবো না। দুপুরে খাওয়া দাওয়া করে রুমে বসে বসে মোবাইল টিপতে লাগলাম। অনেকক্ষণ পরে জয়া রুমে আসলো। গতকালকের মতোই নিজের কাপড় নিয়ে চলে গেল ওয়াশরুমে। কিছুক্ষণ পরে ওয়াশরুম থেকে বেরোলো। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে জয়া চুলগুলো মুছতে লাগলো। তখনই আমি জয়ার পিছনে গিয়ে দাঁড়ালাম। জয়া আয়নায় আমাকে দেখেই আমাকে পাশ কাটিয়ে চলে যেতে লাগলো। তখনই আমি জয়ার হাত ধরে ফেললাম। জয়া ছাড়ানোর চেষ্টা করতে লাগলো, তখন আমি জয়াকে টান দিয়ে এনে দেয়ালে ঠেসে ধরলাম। জয়ার 2 হাত চেপে ধরলাম 2 দিকে। জয়া নিজেকে ছাড়ানোর চেষ্টা করতেছে, কিন্তু তাতে লাভ হলো না। তাই জয়াকে বললাম, কি হয়েছে তোর? জয়া কোনো কথা না বলে চুপচাপ নিজেকে ছাড়ানোর চেষ্টা করতেছে। তাই আবার জয়াকে বললাম, কি হলো, কথা বলবি নাকি লিপ কিস করবো, কোনটা? ছাড় আমাকে। না, আগে আমার কথাগুলোর উত্তর দিবি, তারপর ছাড়বো। আমি কোনো কিছুর উত্তর দিতে পারবো না। আচ্ছা তাহলে এটা বল, 2-3 দিন ধরে আমার সাথে এমনটা করতেছিস কেন? আমি কি করলাম আবার? আমি কি তোকে মেরেছি? কোনো কিছুর জন্য প্রেশার দিয়েছি? তাহলে
তার থেকেও বড় কিছু করেছিস, আমাকে অ্যাভয়েড করতেছিস তুই। আমি জানতে চাই। আমার মন চাইতেছে তাই। আর আমার কাছে কি তোর? যা গিয়ে তোর সেই রিয়ার কাছে সময় কাটা। আমার খোঁজ তোকে নিতে বলেছি আমি? চুপ, থাপ্পড় মাইরা দাঁত ফেলাই দিমো। কেন রিয়ার সাথে ঘুরলে তোর কষ্ট লাগে? তাহলে ওই 1 সপ্তাহ যে আমাকে কষ্ট দিয়ে নিজে মজা নিয়েছিলি, তখন কেমন লেগেছিল আমার? এবার বুঝেছিস? বুঝতে হবে না আমার, তুই যা তোর রিয়ার কাছে। আমি তো রিয়ার কাছেই আছি। তুই মিথ্যা বলতেছিস আমার সাথে। ওই মেয়েটাকে তুই নিশ্চয়ই ভালোবাসিস। বুঝেছি, ওর মুখ বন্ধ করতে হবে, তাই বেশি কিছু না ভেবে ওর ঠোঁটে আমার ঠোঁটগুলো বসিয়ে দিলাম। সপ্তম আকাশ থেকে পড়লো। চোখগুলো বড় বড় করে আমার দিকে তাকিয়ে রইল। মিনিট 2 পর জয়াকে ছেড়ে দিয়ে রুম থেকে বেরিয়ে গেলাম। যাওয়ার সময় তাকিয়ে দেখি জয়া তখনও ওইভাবেই দাঁড়িয়ে। ভাবলাম নিশাদদের সাথে দেখা করে আসি, তখনই আম্মু ডাক দিল আমাকে। আম্মু কিছু বলবে? এদিকে আয়। আমি গিয়ে সোফায় বসলাম। তখন জয়াও এখানে এসে হাজির হলো। তারপর আম্মু বলল, তোর আব্বু কালকে সপ্তাহখানেকের জন্য দেশের বাইরে চলে যাবে, আর আমিও এই সুযোগে তোর বড় আন্টির বাসা থেকে ঘুরে আসব। তাহলে তোমার সাথে জয়াকেও নিয়ে যাও, জয়াও কিছুদিন ঘুরে আসবে। আমার সাথে কাউকেই নিয়ে যাব না, তোরা দুজন বাসায় থাকবি, আর মাঝে মাঝে তোকে হয়তো একটু অফিসেও যাওয়া লাগতে পারে। সব ঠিকই আছে, তবে জয়ার হাতের রান্না আমি খেতে পারবো না। এটা তোদের ব্যাপার, তুই কোথায় যাচ্ছিলি যা। আম্মু তুমি কিন্তু এটা অন্যায় করতেছো আমার সাথে। জয়া, তুই পারবি না ওকে সামলে রাখতে? আমি আর কিছু না বলে চলে গেলাম নিশাদদের সাথে দেখা করতে। গিয়ে দেখি ওরা আগে এসে বসে আছে। আমাকে দেখে ফারিয়া বলে উঠল, পৃথিবীতে আছে একটা ছেলে যে কিনা বিয়ের পরেও পিওর ভার্জিন। তা অবশ্য ঠিকই, কপাল ভালো হলে যা হয় আর কি। তা জয়ার রাগ কি কমেছে, নাকি এখনো সে আগের মতোই আছে? রাগ ভেঙেছে মহারানীর, তবে সমস্যা তো অন্য জায়গায়। আবার কি হলো? আরে আব্বু কাল দেশের বাইরে চলে যাবে, আর আম্মু চলে যাবে বড় আন্টির বাসায়। আর এই কয়েকদিন নাকি জয়ার হাতে রান্না খেতে হবে। তো সমস্যা কোথায়? আরে জয়া রান্না করতে পারে না, আর এই কয়েকদিনে যা শিখেছে তা খেলে শিওর মারা যাব ডায়রিয়া হয়ে। আরে না, দেখিস ভালোই হবে। তাই যেন হয়। না হলে সমস্যা কি? তুই তো নিজেই রান্না করতে পারিস। জয়ার হাতে রান্না খেতে না পারলে নিজে বানিয়ে খাবি। দেখি কি হয়। তারপর ওদের সাথে আরো কিছুক্ষণ গল্প করে সন্ধ্যায় বাসায় চলে আসলাম। রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। খাটে বসে বসে ফোন টিপতেছিলাম, তখন জয়া রুমে আসলো। এসে সোজা আমার সামনে এসে দাঁড়ালো। কি হলো, কিছু বলবি? না, তবে এখন তোকে মারবো। কেন, আমি আবার কি করেছি? দুপুরে তুই 2টা ভুল করেছিস, তাই কোনোটার শাস্তি আগে নিবি সেটা বল। আগে দোষগুলো শুনে নেই, তারপর ঠিক করব। প্রথমত তুই আমাকে কিস করেছিস, তারপর আবার আন্টির সামনে আমাকে পচিয়েছিস। প্রথমটাতে আমার কোনো দোষ নেই, আর আম্মুর সামনে আমি সব সত্যি কথা বলেছি। মানলাম আমার রান্নার হাতটা একটু খারাপ, তাহলে কিস করলি কেন? তুই অতিরিক্ত বকবক করিস, তাই চুপ করিয়ে দিয়েছিলাম তখন। জয়া কতক্ষণ রাগী চোখে তাকিয়ে থেকে চলে গেল। আমি আবার মোবাইল টিপায় মন দিলাম। রাতে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেলাম আমি নিজের মতো করে। তবে ঘুমটা আর বেশিক্ষণ টিকতে পারি নাই। ভারী কিছু চাপে ঘুমটা ভেঙে গেল। তাকিয়ে দেখি জয়া আমার পেটে মাথা দিয়ে শুয়ে আছে। মনে মনে হালকা হাসলাম যে মেয়েটা ঘুমটাও ঠিক শিখে নাই। জয়াকে ওর সিটে শুয়ে দিয়ে আবার একটু ঘুমানোর ট্রাই করতে লাগলাম। তখন জয়া আবার এসে আমাকে জড়িয়ে ধরলো। এবার আর কিছু না বলে মাথায় হাত বুলিয়ে দিতে লাগলাম। তারপর ওর দিকে কিছুক্ষণ তাকিয়ে রইলাম। হঠাৎ করে চোখটা লেগে যায়। সকালে ঘুম ভেঙে যায় তাড়াতাড়ি। জয়া এখনো ঘুমাচ্ছে, তাই আমি আর জয়াকে না ডেকে নিচে গেলাম। গিয়ে দেখি আব্বু নাস্তা করতেছে। কিছুক্ষণের মাঝেই বেরিয়ে যাবে, তখনই আম্মু বলে উঠলো, কিরে, এত তাড়াতাড়ি উঠে গেলি? না, এমনি ভালো লাগছিল না তাই। জয়া কি উঠেছে? তোমার ভাইয়ে জি নবাবের মেয়ে এত তাড়াতাড়ি উঠবে? চুপ, সব সময় আমার সহজ সরল ভাইজিটার পিছনে লেগে থাকিস। ওঠা লাগবে না, জয়াও আরো কিছুক্ষণ ঘুমাক। তোমাদের বংশের সবাই তুলসী পাতা, আর যত খারাপ আমরা বাবা ছেলেই। এই তো বুঝেছিস। নাস্তা শেষ করার পর আব্বু চলে গেল, আর আমি কফি নিয়ে রুমে গেলাম। গিয়ে দেখি এখনো ঘুমাচ্ছেন মহারানী, তাই আর ডাক দিলাম না। বিকেলে আম্মু চলে গেল বাসা থেকে, আর যাওয়ার আগে বাচ্চাদের মতো করে আমাকে বুঝিয়ে দিয়ে গেল জয়াকে যেন এই কয়েকদিন কষ্ট না দেই। এখন আম্মুকে কে বোঝাবে যে এই কথাগুলো জয়াকে বলা দরকার। রাতে খাওয়া দাওয়া করে একটু তাড়াতাড়ি ঘুমিয়ে গেলাম। সকালে জয়ার ডাকে ঘুম ভাঙলো। কিরে, নাস্তা করবি না? তুই যা, আমি আসতেছি। ফ্রেশ হয়ে চলে গেলাম নাস্তা করতে। গিয়ে টেবিলে বসতে জয়া এনে রুটি সামনে দিল। রুটি দেখে আমি পুরাই হা হয়ে গেলাম। রুটি 3 ভাগের 2 ভাগ পুরা, আর বাকি 1 ভাগ কাঁচা। জয়ার মুখের দিকে তাকিয়ে দেখি জয়াও চিন্তায় আছে। এগুলো খাবো কিভাবে?
তাই জিজ্ঞেস করলাম, জয়া তুই খেয়ে নিয়েছিস? না, খাবো একটু পরে। ভালো করেছিস, না হলে এগুলো খেলে আমি শিওর দুজন ডায়রিয়া হয়ে মারা যাব। অনেক খারাপ হয়ে গেছে তাই না? চিন্তা করিস না, আমি অনলাইনে খাবার অর্ডার করে দিয়েছি, কিছুক্ষণের মাঝে চলে আসবে। ওকে। আচ্ছা, তুই ওই বাড়িতে কি করলি এত বছর, যে রান্নাটাও শিখলি না? ওইখানে কি শিখবো আর কি শিখবো না তাকে তোকে বলতে হবে? বেশি বকবক করলে দুপুরে বাসার খাবার খাওয়াবো বলে দিলাম। তুই যা রান্না করবি তাই খেতে পারবো না, আর অযথা খাবার নষ্ট হবে। তার চেয়ে ভালো আমি রান্না করব, তুই শুধু বসে বসে খাবি। তুই রান্না করতে পারিস? তো তোর মতো অকাজের লোক নাকি আমি? তাহলে আমি আর রান্না শিখে কি লাভ? তুই যেহেতু রান্না করতেই পারিস। চুপ কর, আসছে আমার হাতের খাবার সারা জীবন খেতে, বিপদে পড়ে করতেছি। আম্মু আসলে সবকিছু শিখে নিবি। ওকে, এখন নাস্তা আসলে রুমে নিয়ে আসিস। বলেই জয়া রুমে চলে গেল। আমি বসে বসে মোবাইল টিপতে লাগলাম। দুপুরে রান্না করতেছিলাম, তখনই জয়া আসলো রান্নাঘরে আর বলল, কয়জনের কপালে এমন স্বামী পড়ে বলতো? মানে? কয়জন মেয়ে এমন স্বামী পায় যে তার স্বামী তাকে রান্না করে খাওয়াবে? পাম দিতে এসেছিস? না, নিজের চাঁদ কপালের কথাটা বলতে আসলাম। ঠিক আছে, এবার যান এখান থেকে, এত বকবক করতে বলি নাই আমি। তোকে হেল্প করব? করলে পারিস, তাতে তুই কিছু শিখতে পারবি। কি হেল্প লাগবে বল? তুই সবজি কাটতে পারিস? সবজি কাটা তো আমার বাম হাতের খেলা। ও, তাহলে টমেটোগুলো একটু কেটে দে। জয়া টমেটোগুলো কাটতে লাগলো আর আমার দিকে তাকিয়ে মুচকি হাসতে লাগলো। তাই বললাম, ওই সাবধানে কাট, না হলে ছুরি হাতে লেগে যাবে। জয়া একটু ভাব নেওয়ার জন্য ছুরিটা ডান হাত থেকে বাম হাতে নিয়ে টমেটোগুলো কাটতে লাগলো। আমি নিজের কাজে মন দিলাম। হঠাৎ জয়া ওহ করে আওয়াজ করে উঠলো। তাকে দেখি জয়া আঙুল চাপ দিয়ে ধরে আছে আর পাশ দিয়ে রক্ত বের হয়ে পড়তেছে। সাথে সাথে রুমে নিয়ে ব্যান্ডেজ করে দিলাম। রাগও হলো একটু, তারপর আমি আর কিছু না বলে রুমে শুইয়ে দিয়ে রান্নাঘরে চলে আসলাম। রান্না শেষ করে গিয়ে দেখি শুয়ে আছে। আমাকে দেখে উঠে বসলো। তাই বললাম জয়াকে, যা পারিস না তা নিয়ে ঘাটাঘাটি না করলে কি তোর পেট ভরে না? আর একটু হলে কি হতো দেখেছিস? জয়া কিছু না বলে চুপচাপ বসে রইল। যা ফ্রেশ হয়ে নে, খেতে হবে। জয়া কিছু বলল না, আঙুলে পলিথিন পেঁচিয়ে ওয়াশরুমে চলে গেল। খাওয়ার টেবিলে বসে দেখি জয়া হাত দিয়ে খেতে পারবে না, কারণ কেটেছে তাও ডান হাতটা। রাগটা আরো বেড়ে গেল। দেখলি পাকনামি করতে গিয়ে এখন নিজের হাতে খেতেও পারবি না। জয়া চুপ করে বসে রইল। তাই কোনো উপায় না দেখে নিজেই খাইয়ে দেবো বলে ঠিক করলাম। খাবারটা ওর মুখের কাছে তুলে ধরতেই জয়া আমার দিকে তাকালো। বুঝলাম জয়া কিছু একটা ভাবছে, তাই বললাম, তাকিয়ে থাকবি নাকি খাবিও, কোনটা? জয়া আর কিছু না বলে চুপচাপ খেতে লাগলো। জয়াকে খাইয়ে দিয়ে আমি নিজে খেয়ে নিলাম। তারপর আমি গিয়ে রুমে শুয়ে রইলাম। জয়া এসে আমার পাশে শুয়ে পড়লো। হঠাৎ জয়া বলে উঠলো, আন্টির বাসায় না থাকলে অথবা হাতটা না কাটলে তো বুঝতামই না যে আমার স্বামীটা এত কেয়ারিং। পাটাও কেটে নে, তারপর সব জায়গায় না হয় কোলে করে আনা নেওয়া করে দিব। আইডিয়াটা খারাপ না, তবে অন্য কোনো একদিন। থাপ্পড় মাইরা দাঁত ফালাইয়া দিব। আমি মাঝে মাঝে ভাবি যে তোর অন্য কোথাও বিয়ে হলে কি হতো। তোকে এত ভাবতে কে বলেছে? আর এমন একটা কেয়ারিং ছেলে থাকতে খোদা আমার জুটি অন্য কারোর সাথে বাঁধবে, তা হতেই পারে না। বেঁচে গেলি আর কি। যা ভাবিস ভাবতে পারিস, তবে আমাকে ছাড়া অন্য কোনো মেয়ের দিকে নজর দিলে তোর খবর আছে। ঠিক আছে, তবে ফারিয়ার কাজিনটাও কিন্তু কম সুন্দর না, কি বলিস? তারপর হঠাৎ জয়া আস্তে করে একটা চড় দিল, তারপর জড়িয়ে ধরলো। আমি অবাক হয়ে গেলাম জয়ার এমন আচরণে, কারণ সে নিজেই বলেছিল স্বামীর অধিকার যেন না দেখাই, আর সেই এখন। তাই জয়াকে বললাম, ওই তুই কি করতেছিস? চুপচাপ শুয়ে থাক। ছাড় তুই আমাকে, আমার গরম লাগতেছে এখন। আর একটা মেয়ে হয়ে আমাকে এভাবে জড়িয়ে ধরতে তো লজ্জা করে না? এত অ্যাটিটিউড নিতেছিস কেন? মন চাইতেছে তাই এখন ছাড়, আমাকে গরম লাগতেছে। ওকে, আর আসিস আমাকে কিস করতে। লাগবে না তোর কিস। ওই তোর বয়স কত রে, যে এই বয়সে সবকিছু বুঝে নিয়েছিস? তোর থেকে বড় আমি, তাই আজ থেকে সম্মান দিয়ে কথা বলবি। রাখ, তোর অ্যাটিটিউড বের করব আমি। কেন, প্রথম দিনে তুই অ্যাটিটিউড নিয়ে কি বলেছিলি তা মনে নেই? প্রতিশোধ নিচ্ছিস? হুম। আচ্ছা, তখন তো ছোট ছিলাম তাই বলেছিলাম, আর তার উপর আবার এখানে এসে সবকিছু কেমন উলট পালট হয়ে গিয়েছিল তাই। তুই বিয়ের দিন রাতে ছোট ছিলি, তার মানে এখন বড় হয়ে গেছিস? না, মানে এখন তো বুঝতে শিখেছি সবকিছু, তাই বললাম। আর ভাবিস না আমার খারাপ কোনো নিয়ত আছে। তো কাছে আসছিস কেন? এমনি মন চাইতেছিল তাই, আর আমি তোর মতো খারাপ না। মন চাইতেছিল নাকি সুন্দর ছেলে দেখে জড়িয়ে ধরার চান্স নিতে চাইতেছিলি? তোকে জড়িয়ে ধরতে চাইলে আবার চান্স খোঁজা লাগবে নাকি? তুই তো পুরোটাই আমার।
আমাকে ঠকিয়েছিস তুই। না হলে আমার কলেজে কত সুন্দর সুন্দর মেয়ে ছিল, আজ আমি তাদের হয়ে যেতাম। ও হ্যালো, তখন থেকে যে এত বকবক করতেছিস, তা আমি তোর থেকে কম কোন দিয়ে? তার উপরে আবার বয়সও বড়, তো নিজেকে আসমানে ওঠানো বন্ধ কর। আর হাজারো ছেলে আমার পেছনে পেছনে ঘুরতো, আমি পাত্তা দেই না বলে। আর তুই তো নিজেই দেখেছিস। এখন ঘুমা, আমি একটু বাইরে যাব, ফিরতে ফিরতে রাত হবে। কেন, কি করবি বাহিরে গিয়ে? নিশাদদের সাথে দেখা করে আসবো, আর কিছুক্ষণ আড্ডা মেরে আসবো। আমি বাসায় একা থাকবো নাকি? তো কি করবি? আমিও তোর সাথে যাব, আমার একা থাকতে ভালো লাগে না। তাহলে আর যাবই না বাহিরে। আর তুই আম্মু আসলে তোকে নিয়ে যাব, এই কয়েকদিন বাসাতে থাকি। এই তো ভালো কথা বলছিস, এখন ঘুমা, রাতে রান্না গরম করলেই হয়ে যাবে। তারপর আরামে ঘুমিয়ে গেলাম। রাতে খাওয়া দাওয়া করে দুজন গল্প করে ঘুমিয়ে গেলাম। এভাবে চলে গেল দিনগুলো। আম্মু আব্বু দুজনে চলে আসলো বাসায়। তবে এই কয়েকদিনে জয়াকে নিজের হাতে খাইয়ে দিয়েছি, তার উপর আবার ঝগড়া। সব মিলিয়ে ভালোভাবে কেটে গেল দিনগুলো। আম্মু এসে জয়ার হাত কাটা দেখে জয়াকে কতগুলো বকা দিল, আর তার চেয়ে বেশি আমাকে কথা শোনালো। আমি থাকতে কিভাবে হলো এটা, আরো নানা রকম কথা। যাক, অবশেষে নিজের রান্না করে খাওয়ার দিনটা শেষ হলো। পরশু রেজাল্ট দিবে, তারপর আবার বিজি হয়ে যাব ভার্সিটি নিয়ে। বিকেলে নিশাত আর ফারিয়ার সাথে কথা বলে চলে আসলাম। আজকে ফারিয়ার বার্থডে, তাই রাতে ওদের এখানে পার্টি আছে। ফারিয়া বলে দিয়েছে জয়াকে সাথে না নিয়ে গেলে আমাকে নাকি পার্টিতে ঢুকতে দেওয়া হবে না। ভাবলাম এখানে এসে বাহিরে বের হই নাই এখনো, তাই আজকে সারা সন্ধ্যা জয়াকে নিয়ে ঘুরে তারপর পার্টিতে আসবো। তারপর বাসায় চলে আসলাম। বাসায় আসতে দেখি মন খারাপ করে বসে আছে, তাই জিজ্ঞাসা করলাম, কি রে, মন খারাপ করে বসে আছিস কেন? রেজাল্ট যেন কি হয় কে জানে। সারা বছর পড়া ফাঁকি দিয়ে এখন রেজাল্ট নিয়ে চিন্তা করছিস? তোরে বলছে। আচ্ছা চল, আজকে তোকে নিয়ে বাহির থেকে ঘুরে আসি। না, আজকে ভালো লাগতেছে না। চল ঘুরে আসি, মনটা ভালো হয়ে যাব। না রে। বেশি বকবক না করে রেডি হয়ে নে, তাড়াতাড়ি বেরোতে হবে। আমি আর কিছু না বলে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। জয়াকেও কিছুক্ষণের মাঝে রেডি হয়ে নিতে বললাম। জয়া রেডি হওয়ার পর দুজন বেরিয়ে আসলাম বাসার নিচে। আচ্ছা, ঘুরতে কি গাড়িতে যাবি নাকি রিক্সায়? চল রিক্সায় ঘুরে আসি। ওকে, আয়। তারপর একটা রিক্সা নিয়ে ঘুরতে লাগলাম। হঠাৎ জয়া ফুচকার দোকান থেকে থামাতে বলল। মহারানী নাকি ফুচকা খাবে, সে ফুচকা খেতে লাগলো। আমি পাশে দাঁড়িয়ে দেখতে লাগলাম ফুচকার দোকানে জ্বলতে থাকা আলোয় জয়ার মুখটা আরো মায়াবী হয়ে উঠেছে। নিজের ভিতরে কেমন রোমান্টিকতা কাজ করতে লাগলো, তাই অপলক চোখে তাকিয়ে আছি তার দিকে। হঠাৎ জয়া বলে উঠল, ওই কি হয়েছে তোর, এভাবে তাকিয়ে আছিস কেন? না এমনি। আচ্ছা একটা কথা বলিস, শোন। বল। রাস্তায় নিজের বউয়ের দিকে কেউ এভাবে তাকিয়ে থাকে? বোকা কোথাকার। জয়ার কথা শুনে লজ্জা পেয়ে গেলাম, তাই কিছু না বলে মুখ ঘুরিয়ে নিলাম। তারপর জয়াকে নিয়ে একটা পার্কে গেলাম, সেখানে কিছুক্ষণ বসে রইলাম। তারপর জয়াকে বললাম, চল আজকে এক জায়গা থেকে ঘুরে আসি। কোথায় যাবি? গেলেই দেখতে পাবি। তারপর জয়াকে নিয়ে সোজা পার্টিতে যাওয়ার জন্য ফারিয়াদের বাসার সামনে এসে নামলাম। তখনই জয়া বলে উঠল, কিরে, এখানে নিয়ে আসলি কেন? ভিতরে গেলেই দেখতে পাবি। তোর নিয়ত খারাপ নেই তো? মানে কি বলতে চাইতেছিস তুই? আমি অনেক ফিল্মে দেখেছি যে সুন্দরী মেয়েদের ভুলিয়ে ভালিয়ে বন্ধুদের বাসায় নিয়ে তারপর থাপ্পড় খাওয়ার শখ হয়েছে তোর? চুপ করে আয়। এমন কিছু করার চেষ্টা করলে আমি আন্টিকে সব বলে দেব। আচ্ছা, আয়, কি করব সেটা পরে দেখব। তারপর জয়াকে নিয়ে বাসার ভেতরে যেতে লাগলাম। তখনই হঠাৎ প্রিয়া সামনে পড়লো, তাই বললাম, হাই, কি অবস্থা? ভালো। হাই জয়া আপু। হাই। আপনারা ভিতরে আসেন। ভিতরে যেতে লাগলাম, আর জয়ার দিকে তাকিয়ে দেখি জয়া কিছুটা অবাক আর মুখে চিন্তার ছাপ নিয়ে আসতেছে। ভিতরে গিয়ে দেখি আরো বেশ কিছু মেহমান এসেছে, তাই প্রিয়া আমাদের একটা জায়গায় দাঁড় করিয়ে বলল, আপনারা এখানে দাঁড়ান, আমি আপুকে কি বলছি। ওকে। প্রিয়া চলে যেতেই জয়া বলে উঠল, কিরে, এই মেয়েটা এখানে কি করতেছে? আর তুই আমাকে কোথায় নিয়ে এসেছিস? আমার এক্স গার্লফ্রেন্ডের আজকে জন্মদিন, তাই ভাবলাম তোকে নিয়ে যাই। কই, তুই তো কোনো সময় বলিস নাই আমাকে। এটা বলার কি আছে, আর এসব নিয়ে এত মাথা ঘামাচ্ছিস কেন? আমি ছাড়া তোর আর কয়টা গার্লফ্রেন্ড আছে বলতো? মানুষ কি গণনা করে প্রেম করে নাকি? আচ্ছা, যার জন্মদিন সে যদি তোর এক্স গার্লফ্রেন্ড হয়, তাহলে এই মেয়েটা এখানে আসলো কোথা থেকে? এটা তো তার কাজিন। কি, তার মানে তুই তুই যে এত খারাপ তা আমি জানতাম না। আগে না জেনেই তো ভুল করেছিস।
রাখ, আজকে আন্টিকে গিয়ে যদি আমি সব বলে তোকে বাসা থেকে না বের করেছি, তাহলে আমার নামও জয়া না। ওকে দেখবো কি করতে পারিস। জয়া আর কিছু না বলে চুপচাপ মন খারাপ করে বসে রইল। জয়ার এমন ফেস দেখে আমার হাসিতে ভিতরটা ফেটে যাচ্ছে। তখনই প্রিয়া এসে বলল, আপনাদের উপর আপু রেগে আছে, এত দেরি করে আসে। আর আপু বলেছে তার রুমে যেতে, বাকি দুইজনও ওইখানে আছে। ওকে। প্রিয়া চলে গেল। জয়া এখনো আগের মতোই মন খারাপ করে বসে আছে। তাই জয়াকে বললাম, জয়া আয় দেখা করে আসি। তুই যা, আমি যাব না, আমি এখানেই ঠিক আছি। ওকে, কিন্তু কেউ যদি ড্রিঙ্ক করে এসে তোকে তুলে নিয়ে যায় তখন আবার আমার দোষ দিবি না। বলেই যখন চলে আসতে যাব তখনই জয়াও আমার পিছন পিছন আসতে লাগলো। তাই বললাম, কি হলো, আমার পিছন পিছন আসতে লাগলি কেন? আমিও দেখব তোর সেই বিশ্ব সুন্দরী এক্স গার্লফ্রেন্ডকে। ওকে আয়। তারপর জয়াকে নিয়ে ফারিয়ার রুমে গিয়ে ঢুকলাম। ফারিয়ার রুমে সিয়াম আর নিশাতো বসে আছে। তারপর ফারিয়াকে উইশ করলাম। জয়ার দিকে তাকিয়ে দেখি আমার দিকে রাগী লুক নিয়ে তাকিয়ে আছে। আমি ইশারায় জিজ্ঞেস করলাম কি হয়েছে। জয়া কিছু না বলে নিজের নখ দিয়ে জোরে আমাকে একটা চিমটি কাটলো। ব্যথায় আমি কুকিয়ে উঠলাম। তখনই ফারিয়া বলে উঠলো, কিরে, কি হয়েছে রাজ? এমন করলি কেন? একটা মশা কামড় দিয়েছে। ও তাই নাকি? তার সাইজ কত বড় হবে? মশাটা দেখতে একেবারে তোর সমান তো হবেই। তোরে বলছে। রাজ, তুই চুপ কর আর জয়াকে জ্বালাস না। এখন শোন, বিয়ার খাবি কেউ? এখন না, পার্টি শেষে। ওকে। তারপর পার্টি শুরু হয়ে গেল। সবকিছু শেষ করতে করতে রাত প্রায় 3টা বেজে যায়। তারপর জয়াকে নিয়ে বাসায় চলে আসি। রাস্তায় জয়া একটা কথাও বলেনি, শুধু চুপ করে বসেছিল। বাসায় এসে ফ্রেশ হয়ে বসতে দেখি জয়া এসে আমার সামনে দাঁড়িয়েছে। তাই জিজ্ঞাসা করলাম, কিছু বলবি? ফারিয়াদের বাসায় ওই মেয়েটা কেন গিয়েছিল? ফারিয়ার কাজিন প্রিয়া। ও, তার মানে তুই আমার সাথে নাটক করেছিলি এতদিন, তাও আবার এমন একটা বিষয় নিয়ে। তুই নিজেও তো করেছিস এতদিন, আর আমি একটু করলেই দোষ? কার দোষ এটা দেখে লাভ নেই। আজ থেকে তুই আর আমার সাথে কথা বলবি না। ওকে। জয়াও আর কিছু না বলে লাইট অফ করে পাশে শুয়ে পড়লো। আমি মনে মনে হাসতে লাগলাম জয়ার কথা শুনে। মেয়েটা অল্পতেই রেগে যায়, আর রাগলে যে জয়াকে অনেক কিউট লাগে তা সে নিজেই জানে না। তখনই হঠাৎ করে মনে পড়ে গেল জয়া রাগলে যে 2-3 দিন কথা বলে না, সেই কথাটা। যেই করে হোক এখনই ওর রাগ ভাঙাতে হবে, না হলে সকাল থেকে আর দেখাই পাবো না। তাই কোনো কিছু না বলে আস্তে করে পিছন থেকে জয়াকে জড়িয়ে ধরলাম। জয়া ছুটার চেষ্টা করতে লাগলো, আমিও ছাড়ার পাত্র না। অনেকক্ষণ চেষ্টা করার পর না পেরে অবশেষে বলে উঠল, ছাড় আমাকে। তুই কথা বলতে না করে এখন নিজেই আগে কথা বললি। তোকে ছাড়তে বলছি, ছাড়। ছাড়বো না, আর আমি তো আমার বউকে জড়িয়ে ধরেছি। তো তুই মানুষ ভালো না, তোর সাথে কথা নাই আমার। তুই শুধু আমাকে কষ্ট দিস। আচ্ছা বাদ দে ওইসব, এখন রাগ বাদ দিয়ে ঘুমিয়ে যা। না, তুই আমাকে ছাড়। না, ছাড়বো না। তবে খেয়াল করলাম জয়া এখন আর নিজেকে ছাড়ানোর চেষ্টা করতেছে না। আস্তে আস্তে নিজেকে গুটিয়ে আমার সাথে জড়িয়ে যাচ্ছে। মুখে মুখে বলতেছে ছেড়ে দিতে, আর মনে মনে অন্য কিছু। আমিও কম কিসে। এসব ভাবতে ভাবতে জয়া আবার বলল, ছাড় আমাকে। ওকে, যেমনটা তোর ইচ্ছা। বলেই জয়াকে ছেড়ে দিলাম আর ভাবতে লাগলাম এখনই হয়তো গালে থাপ্পড় অথবা বুকে কিল পড়া শুরু হবে। ভাবতে না ভাবতেই বুকে কিল পড়া শুরু হয়ে গেল। তাই ভাব নিয়ে জিজ্ঞাসা করলাম, কি হলো, মারতেছিস কেন? তুই আমাকে ছেড়ে দিলি কেন? তুই নিজেই তো বলতেছিলি ছাড়তে, তাই ছেড়ে দিয়েছি। বললেই ছেড়ে দিবি? কিছুক্ষণ ধরে রাখতে পারলি না? লে, এটা তো অন্যায় হচ্ছে আমার সাথে। চুপ শয়তান। বলেই জয়া মারার গতিটা আরেকটু বাড়িয়ে দিল। অবশেষে উপায় না পেয়ে আবার জড়িয়ে ধরলাম। জয়াও এবার চুপ হয়ে গেল আর নিজেকে আমার আয়ত্তে নিয়ে আসলো। নিজেকে ঘিরে ফেললো আমাকে দিয়ে। এভাবে দুজন চুপচাপ অনেকক্ষণ শুয়ে রইলাম। কিছুক্ষণ পর জয়া আমার চুলে হাত বুলিয়ে দিয়ে বলে উঠল, রাজ, তোকে একটা কথা বলি। বল। রাজ, তোকে জড়িয়ে ধরতে দিয়েছি বলে তুই এবার ফায়দা উঠাবি না প্লিজ। আমাদের বয়স এখনো হয় নাই। তা তুই বড় হবি কবে? মানে তোর বয়স হবে কবে? 1 বছর পরে আমি নিজেই তোর কাছে যাব। তার আগে আমাকে নিয়ে উল্টাপাল্টা চিন্তা করলে খবর আছে। বুঝলাম। এবার তোকে একটা ছোট্ট স্টোরি শোনাই। আচ্ছা বল। একটা ছেলে ছিল, অনেক বোকা, মানে সহজ সরল আর কি। তো ছেলেটার বউ তাকে অপছন্দ করতো সে বোকা বলে। তাই সে তাকে কষ্ট দেওয়ার জন্য কি করতো জানিস? কি? ছেলেটার বউটা প্রতিদিন ভালো ভালো রান্না করতো। তারপর ছেলেটাকে বলতো, একটু মুখে নিয়ে দেখো তো কেমন হয়েছে। আচ্ছা তারপর? তারপর আর কি,
একটু খেয়ে দেখার পর মেয়েটা ছেলেটাকে রুমে পাঠিয়ে দিত, বলতো এগুলো নাকি খাওয়ার বয়স ছেলেটার হয় নাই এখনো। মেয়েটা তো খুব খারাপ। বলতে গিয়েও থেমে গেল জয়া। জয়া কিছুক্ষণ ভেবে আবার বলে উঠল, ওই তুই কি আমাকে এতগুলো কথা বললি? না, আমি তো তোকে একটা স্টোরি শোনালাম মাত্র, তাতে যদি তুই নিজের আচরণের মিল পেয়ে যাস তাতে আমি কি করতে পারি? চুপ শয়তান, ঘুমা এখন, বেশি বকবক না করে। ওকে, কিন্তু এটা বল তাহলে জড়িয়ে ধরতে বললি কেন? সত্যি বলবো? মিথ্যা বলে তোর কপালে খারাপ আছে বলে দিলাম। ওকে, আসলে আমার কোলবালিশ জড়িয়ে ধরে ঘুমানোর অভ্যাস, তাই তোকে জড়িয়ে ধরতে বলেছি, না হলে ঘুম ভালো হয় না আমার, তাই তোকে জড়িয়ে ধরে রাখতে বলেছি। জয়ার কথা শুনে আমি হা করে তাকিয়ে আছি, কি বলবো? শয়তান নিতে তাহলে এই কারণে আমাকে জড়িয়ে ধরতে বললো? আমি চুপ দেখে জয়া বলে উঠল, কিরে চুপ হয়ে গেলি কেন? কোলবালিশ কি কথা বলতে পারে? হালকা হেসে আমাকে জড়িয়ে ধরে শুয়ে রইল। তখনই আমি জয়াকে বললাম, আচ্ছা জয়া, একটা কথা বলো তো। কি কথা বল? আচ্ছা, ওই যে ছেলেটা তোর আর আমার নামে গ্রামে ওই কথাটা ছড়িয়েছিল, ওই ছেলেটা তো জানতো না তোকে দেখতে লোকজন আসতেছে, তাহলে সে জানলো কিভাবে? আমি বলেছিলাম তাকে। ও, তার মানে তোর কথাই ওই ছেলেটা এসব কথা ছড়িয়েছিল? কারণ ওরা যখন বলেছে আগামী 1 সপ্তাহে আবার এসে এঙ্গেজমেন্ট করে যাবে, তখনই মাথায় প্ল্যান আসে, আর ফয়সালকে ফোন দিয়ে বলি হেল্প করতে, আর ফয়সালও রাজি হয়ে যায়। জয়ার কথা শুনে আমি থ হয়ে ভাবতে থাকি, মেয়েটার মাথায় যে এত বুদ্ধি তা কেউ দেখলে বলতেই পারবে না। আমাকে চুপ দেখে জয়া বলে উঠল, কিরে চুপ করে গেলি কেন? কিছু না, ঘুমা তুই, আমার ঘুম পেয়ে গেছে। জয়াও আর কিছু না বলে চুপচাপ শুয়ে রইল, আর আমিও কথাগুলো ভাবতে ভাবতে ঘুমিয়ে গেলাম। 2 দিন পর আমাদের রেজাল্ট বাহির হয়। সিয়াম, নিশাত, ফারিয়া সহ সবাই রেজাল্ট ভালো করলাম, আর আমাদের সবার থেকে ভালো রেজাল্ট হলো জয়ার। 2 দিন পর রাতে সবাইকে আমাদের বাসায় আসতে বলে দিলাম। সন্ধ্যায় সবাই বাসায় চলে আসলো, সবাই খাওয়া দাওয়া করবো একসাথে। রাতে আব্বু আম্মু সহ সবাই খেতে বসলো, নিশাত সহ সবাই এখানেই উপস্থিত। রাজ, কি ঠিক করলি? তুই কোথায় ভর্তি হবি? সবাই এক ভার্সিটিতেই ভর্তি হব। তাহলে জয়াকেও তোদের সাথে ভর্তি করে দিব। কি বলো, জয়া আমাদের সাথে ভর্তি হয়ে কি করবে? জয়াকে অন্য কোথাও ভর্তি করাও। কেন? দেখ মেয়েটা একা একা কিভাবে চলাফেরা করবে, আর শহরেও তো মেয়েটা নতুন। আন্টি তো ঠিকই বলেছে, জয়া কেন অন্য কোথাও ভর্তি হবে? আর এমনিতেও তোদের সাথে ঝগড়া করে পেরে উঠি না, জয়া থাকলে আমার দল ভারী হবে। আন্টি, জয়া আমাদের সাথেই ভর্তি হবে, আপনি চিন্তা করিয়েন না। আমিও সহমত। ওকে, সবাই রাজি থাকলে আমার কোনো অসুবিধা নেই। জয়া কিছু না বলে চুপচাপ খেতে লাগলো, আর আমার পায়ে পা দিয়ে রাখলো টেবিলের নিচে। কয়েকদিন পর সবাই গিয়ে ভর্তি হয়ে আসলাম। জয়াও আমাদের সাথে ভর্তি হয়েছে, আর তাতে ফারিয়া অনেক খুশি, কারণ তার মহিলা টিম ভারী হয়েছে। আবার এভাবে কাটতে লাগলো দিন। জয়াও অনেক খুশি। বাসায় এসে যে সময়টা থাকে সেই সময়টা আম্মুকে রান্নার কাজে হেল্প করে। রাতে আমাকে জড়িয়ে ধরে ঘুমানো, সকালে আমার ডাকে ঘুম ভাঙে জয়ার। তারপর আবার সে রেডি হয়ে ভার্সিটি। এইভাবে চলতে লাগলো দিনগুলো। এভাবে সত্যি 1 বছর চলে গেল। ভার্সিটিতে প্রথম সেমিস্টারে পরীক্ষা দেওয়া হয়ে গেলে কয়েকদিন ভার্সিটি বন্ধ পেলাম। বিকেলে ঘুমাচ্ছিলাম, তখনই মাথার চুলগুলোতে কেউ হাত দেওয়ায় ঘুমটা ভেঙে যায়। তাকিয়ে দেখি জয়া বসে বসে চুলে হাত বুলিয়ে দিচ্ছে। তাই আমি জিজ্ঞেস করলাম জয়াকে, কি রে, এখানে বসে আছিস কেন? জয়া কিছু না বলে জড়িয়ে ধরে শুয়ে পড়লো। আমিও কিছু না বলে জয়াকে জড়িয়ে ধরে শুয়ে রইলাম। রাতে খাওয়া দাওয়া শেষ করে কিছুক্ষণ টিভি দেখে রুমে আসলাম। রুমে এসে দেখি জয়া দাঁড়িয়ে আছে নীল রঙের শাড়ি পরে। জয়াকে শাড়ি পরতে দেখে আমি রীতিমতো হতবাক। আমি জয়ার কাছে গেলাম, কি রে আজকে হঠাৎ শাড়ি? এমনি ভালো লাগতেছিল না তাই। জয়ার পুরো শরীরের দিকে তাকিয়ে দেখি পুরো এক নীল পরি আমার সামনে দাঁড়িয়ে। ওর দুধে আলতা গায়ের রঙে নীল শাড়ি, যেন পুরো টাসকি খেয়ে বসে গেলাম। তখন জয়া বলে উঠল, কিরে এইভাবে বসে গেলি কেন? দেখ প্লিজ, শাড়িটা পাল্টে আয় তুই। কেন? না হলে কি করতে কি করে ফেলি তার নিজেও বলতে পারি না। কি করবি শুনি? বলেই জয়া আমার সামনে এসে দাঁড়ালো। আমি ওর নাভির দিকে তাকিয়ে রইলাম। আমি কি ভেবে যেন নজরটা নামিয়ে নিলাম। তখন জয়া বলে উঠল, কিরে তুই নজর নামিয়ে ফেললি কেন? যেখান থেকে নজর নামিয়েছিলি সেখানে তাকা বলছি। এবার আরো অবাক হয়ে জয়ার দিকে তাকালাম। জয়া মুচকি হাসলো। আমি জয়ার কোমর জড়িয়ে ধরলাম। জয়ার পেটে একটা কিস করতেই জয়া কেঁপে উঠল। তারপর জয়া আমার কোলে বসে গেল। আমি বললাম, বিয়ের 1.5 বছর পর বাসরাত করতেছি, এটার ইতিহাস হওয়া দরকার। তো কি হয়েছে, আমাকে বড় হওয়ার জন্য সময় লাগবে না নিয়েছিলাম আমি। ও তাই নাকি? তা আর কিছু বলতে দিল না। বলা শেষ করার আগেই জয়া আমাদের 4 ঠোঁট এক করে দিল। আমি ওর কাণ্ড দেখে হা করে দেখছিলাম জয়াকে। তারপর আর কিছু বলার নেই, আর কিছু বললে বেশি হয়ে যাবে, তাই গল্পটা এখান পর্যন্তই থাক।